পার্কের ভিতরে আমার বেস্ট ফ্রেন্ড মিতুকে এক ছেলে চুমু খেলো। আমি তা দেখে 420 ভোল্টের শক খেলাম। আমি পিছন থেকে গিয়ে মিতুর চুলের মুঠি ধরে ঠাস করে দুটো চড় মেরে দিলাম। ওকে মারা দেখে ছেলেটি ভয়ে লাফ মেরে উঠে এক দৌড় মেরে পালিয়ে গেল। মিতু আমার সাথে মারামারি করতে শুরু করে দিল। তবে ও চুলের মুঠি আমার হাতের মধ্যে থাকায় ও চড় মারতে আমার একটু সুবিধাই হলো। মিতু শুধু ওর বড় বড় আঙুল দিয়ে আমাকে খামচিয়ে গেল। মারামারি শেষ। তুই কোন সাহসে আমার গায়ে হাত তুললি? এতিমের বাচ্চা, বেস্ট ফ্রেন্ডের অধিকারে, সাহসে নয়। নিকুচি করেছে তোর ফ্রেন্ডশিপের। দাঁড়া, আমি এখনই ভাইয়াকে ফোন করে সব বলছি। আমার গায়ে হাত তুলিস, তোকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। যে এতিম তার আবার কিসের জেলের ভয়? বাইরে থাকলে তো দুমুঠো খাবারের জন্য কষ্ট করতে হয়, তার থেকে জেলে গেলেই ভালো হবে, অন্তত খাবারটা পাওয়া যাবে। তুই আমার গায়ে হাত তুললি কেন? অপুর সাথে না মিশতে আমি তোকে এর আগেও অনেকবার নিষেধ করেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিসনি। ওর সাথেই মিশে পার্কে বসে চুমাচুমি করছিস। আমার বিএফের সাথে চুমাচুমি করব না কি করব সেটা আমার পার্সোনাল ব্যাপার। ও তোকে নয়, তোর দেহকে ভালোবাসে। তোর বাবার টাকা পয়সাকে ভালোবাসে। অনেক মেয়ের সাথেই ওর সম্পর্ক আসে। হঠাৎ একটা চড় মারার আওয়াজ হলো। ওর নামে আর একটাও যদি বাজে কথা বলবি না। তোর মতো 10টা ছেলের ওর বাসার চাকর, এতিমের বাচ্চা, তোকে আমি মাথায় তুলে ফেলেছি, তাই আজ তোর এত বড় সাহস হয়েছে আমাকে মারার। নির্লজ্জ, বেহায়া কোথাকার। যত ইচ্ছে গালি দে। আর শোন, আমি তোকে শুধু বেস্ট ফ্রেন্ড না, ভালোবাসি। এই নে তোর ভালোবাসার উপহার, বলেই আরেকটা চড়। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলাম। মিতু আবারও আমাকে চড় মেরে চলে গেল। আমি জানি মিতু আমার উপর রাগ করে এসব বলছে। ও কখনো ওর ভাইকে ফোন করে এসব বলবে না, কেননা এর আগেও অনেকবার ওর সাথে আমার মারামারি হয়েছে। আর ওর ভাই সব জেনেও আমাকে কিছুই বলবে না, কেননা ওর ভাইয়ের জীবন বাঁচাতে গিয়েই আমার আপু আজ হাসপাতালে কোমায় পড়ে আছে। মিতু যে আমাকে এতিম বলল, আসলে আমি এতিম না। এই শহরে একজন নামকরা ধনীর ছেলে আমি, কিন্তু আজ আমার বাবা থেকেও নেই। আমি যখন পেটে ছিলাম তখন আমার দিদির 5 বছর বয়স। তখন আমার বাবা আমার মাকে ছেড়ে এক ধনীর মেয়েকে বিয়ে করে নেয়। এরপর একদিন আম্মু আমাকে জন্মদিনেই চলে যান না ফেরার দেশে। আমাকে কোলে করে নিয়ে আমার দিদি মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেরিয়েছে। আমার বয়স যখন 5 বছর, তখন আমার দিদি মানুষের বাসায় কাজ করে এনে আমাকে খাইয়েছে। এভাবেই দিদির কাছে আমি মা বাবার আদরে বড় হতে থাকি। আমি যখন 9-এ উঠলাম তখন আমার দিদি মানুষের বাসায় কাজ করা ছেড়ে দিয়ে গার্মেন্টসের চাকরি নিল। কেননা আমার দিদি ছিল অনেক সুন্দরী, বাসায় কাজ করতে গেলে অনেকে খারাপ নজর দিত। একদিন এসএসসি পরীক্ষায় A+ পেয়ে আমি খুশিতে বাড়ি ফিরে দেখলাম দিদি বাসায় ফিরে নাই। আপুর কাছে শুধু একটা ভাঙা বাটন ফোন রয়েছে। আমি পাশের বাসায় গিয়ে একটা ফোন চেয়ে দিদিকে ফোন দিতেই এক ছেলে মানুষ ফোন ধরে হ্যালো বলল। আপনি কে? আমার দিদিকে দিন। তোমার দিদি হাসপাতালে, তুমি এই হাসপাতালে চলে আসো। আমি গিয়ে দেখলাম দিদি বেডে শুয়ে আছেন। ওর পুরো মাথার চুলগুলো কেটে ফেললো, সাদা কাপড়ের ব্যান্ডেজ করা। আমার দিদির কি হয়েছে? মিতুর ভাই বলল, আমাকে সন্ত্রাসীর হাত থেকে বাঁচাতে গিয়ে তোমার আপু গুলি খেয়েছে। আমি মিতুর ভাইকে গিয়ে বলতে লাগলাম, আপনার জন্য আমার দিদির এমন হয়েছে। আমার দিদির কিছু হলে আমি আপনাকে ছাড়ব না। দিদি ছাড়া আমার কেউ নেই। মিতুর ভাই এসে আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি। তোমার দিদির ভালো হতে যত টাকা লাগে সব টাকা আমি দেব। আমার জীবন বাঁচাতে তোমার দিদি নিজের জীবন উৎসর্গ করেছে, আর আমি কোনো দিনও তোমার দিদিকে ছেড়ে যাব না। যদি আমি তোমার দিদিকে এই সময় সাহায্য না করি তাহলে ভগবান কোনো দিনও আমাকে ক্ষমা করবে না।
ডাক্তার এসে একটা রিপোর্ট দেখে জানালেন উনি কোমায় চলে গেছেন। ভালো হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, মাত্র 1% ভালো হওয়ার সম্ভাবনা। আমি আপুকে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম। আপু কিছুই বলছে না। দেখলাম শুধু ওর চোখের কোনা দিয়ে 2 ফোঁটা জল বেরিয়ে আসলো। সেই থেকে মিতুর ভাই আমার দিদিকে দেখার জন্য একজন নার্স রেখেছেন এবং সমস্ত চিকিৎসার দায়িত্বও উনি নিয়েছেন। আমি অনেকক্ষণ পার্কে বসে থেকে বাড়ি যাওয়ার জন্য বের হয়ে রাস্তায় যেতেই কিছু পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করলো। সরি আবির, আমার কিছু করার নেই, ওপর থেকে অর্ডার তোমাকে অ্যারেস্ট করার। এবার আমার বোন আমাকে নয়, ডাইরেক্ট থানায় এসআইয়ের নিকটে নারী নির্যাতনের কমপ্লেন করেছে। আমাকে ক্ষমা করে দিও, আমি নিরুপায়। তবে তোমার জন্য আমি সাজাটা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি। আমি সব বুঝতে পেরে আমার 2 হাত সামনে বাড়িয়ে দিলাম। মিতুর ভাই আমাকে হ্যান্ডক্যাপ না পরিয়ে বলল, তার দরকার নেই, তুমি এমনিই চলো। আমি জিপে বসে ভাবছি কতদিন মিতু আমাকে চড় মেরেছে বিনা দোষে বিনা কারণে। কই, আমি তো কারো কাছে কমপ্লেন করিনি। আর আজও আমার বিরুদ্ধে কমপ্লেন করিয়ে আমাকে পুলিশে ধরিয়ে দিল। আমাকে জেলের ভেতর ঢুকিয়ে মিতুর ভাই বলল, তোমার যখন যা দরকার হয় আমাকে বলো, আমি সব ব্যবস্থা করে দেব। আর তোমার নিম্ন শ্রেণী 1 মাস জেল খাটতেই হবে। আমি কিছু না বলে মিতুর ভাইকে বললাম, আপনি শুধু আমার দিদিকে দেখে রাখবেন প্লিজ। আর আমার তো সামনে এসএসসি পরীক্ষা, জেলের ভিতরেই যদি আমার পড়াশোনার ব্যবস্থা করে দিতেন। আচ্ছা, সব করে দেব বলে মিতুর ভাই ওনার চেয়ারে গিয়ে বসলো। আমার জেলে থাকতে কোনো সমস্যাই হলো না। প্রতিদিন ক্যালেন্ডারের তারিখ গুনতাম, তবে 1 মাস হবে জেল থেকে বেরিয়ে দিদিকে দেখব। এভাবে 1 মাস পার হয়ে গেল। আমাকে জেল হতে মিতুর ভাই ছেড়ে দিয়ে বললেন, এই টাকাগুলো রাখো, এখানে 50,000 টাকা আছে। আমি না নিতে চাইলেও জোর করেই আমাকে দিল। আর কতদিন মানুষের লাথি গুঁতো খেয়ে বাঁচবে? এবার জীবনে কিছু করো। অবশ্যই কিছু করব, তবে আমার পরীক্ষাটা হয়ে যাক আগে। বের হয়ে আসছি আর ভাবছি, টাকাগুলো যদিও ব্যবসা করার জন্য সামান্য, তবু আমার মতো এতিমের কাছে এর টাকাগুলোই অনেক। এই টাকাগুলো দিয়েই আমি আমার ভাগ্যটা লিখব। দিদি সুস্থ হলে ভালো একটা ঘরে ওর বিয়ে দেব, আর আমার বেঈমান বাবাকে সব বুঝিয়ে দেব। কিছুদিন পর এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেল, আর আমার মিতুর সিট পাশাপাশি পড়েছে। আমি চুপ করে মাথা নিচু করে বসে রইলাম। আমার ক্লাসের কয়েকজন বন্ধু এসে বলল, তুই টেস্ট পরীক্ষায় কলেজের সব থেকে ভালো রেজাল্ট করলি, এরপরই কোথায় হারিয়ে গিয়েছিলি? জানিস, আমরা সহ কলেজের সব স্যারেরা তোকে কত খুঁজেছি। সব স্যারেরা ধরে আছেন তুই কলেজের মুখটা উজ্জ্বল করবি, আর তুই কিনা এতদিন পর পরীক্ষার হলে এসে হাজির হয়েছিস। কি হলো, কিছু বলিস না যে? আমি এতদিন জেলে ছিলাম, 5 দিন হলো ছাড়া পেয়েছি। আমার কথা শুনেই যেন আকাশ হতে পড়ল সবাই। এতদিন জেলে ছিলি মানে? এসব কি বলিস? মজা নিতেছিস নাকি? না, সত্যি বলছি, এতদিন জেলে ছিলাম। কিন্তু জেলে কেন, কিসের জন্য? আমার ভাগ্যের লিখন। একদিন তোদেরকে সব বলবো। স্যার খাতা হাতে রুমে প্রবেশ করলেন, যে যার জায়গায় গিয়ে বসলো। আমি যেদিকে তাকাই সবাই দেখি আমাকে কেমন চোখে যেন তাকিয়ে দেখছি। ওরা হয়তো ভাবছে জেল খেটেছে নিশ্চয়ই বড় ধরনের অপরাধী ছেলেটি, কিন্তু কেউ তো আর জানে না আমার বেস্ট ফ্রেন্ডকে খারাপ কারো কাছ থেকে বাঁচাতে গিয়ে রাগের বশে 2টো চড় মারার ফলেই জেল খেটেছি আমি। স্যার খাতা ও প্রশ্নপত্র দিলেন। পরীক্ষার প্রশ্নপত্র না পাওয়ার আগেই যতটা দুশ্চিন্তে ছিলাম, প্রশ্নপত্র পেয়ে তা দূর হয়ে গেল। শুরু করে দিলাম লেখা। সবার আগে আমি উঠে দাঁড়িয়ে গিয়ে, স্যার অতিরিক্ত পেজ লাগবে বলতেই স্যার সহ পুরো রুমের ছাত্রছাত্রী আমার দিকে তাকালো। এত তাড়াতাড়ি অতিরিক্ত পেজ নিব শুনে এক স্যার এসে আমার খাতাটা উল্টে পাল্টে দেখল। আমি ভাবছি স্যার এমন করছে কেন। পুরো খাতা দেখলেন, পরে আমাকে খাতা দিলেন। এই অতিরিক্ত পেজ নেওয়ার পর থেকে আমার যত সমস্যার সৃষ্টি হয়ে গেল। স্যার তো নকল করছি ভেবে পাশে এসে পুরো 5 মিনিট দাঁড়িয়ে থেকে লেখা দেখলেন, আবার হঠাৎ ঘাড়ে হাত রাখলেন। আমি তো ভয় পেয়ে গিয়ে স্যারের দিকে তাকাতেই উনি বললেন, গুড, ক্যারি অন। স্যার চলে গেলেন। তারপরই পরপর 3 বার পিছন থেকে কেউ কলমের নিব দিয়ে পিছনে খোঁচা মারল। আমি হালকা করে ঘাড় ঘুরিয়ে তাকাতেই মিতু বলল, 2-এর ক নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে? এতিমের বাচ্চা। ঘাড় ঘুরিয়ে নিয়ে আবার লিখতে শুরু করলাম। একটু পরও আবার আমাকে খোঁচা মারল।
5 নম্বরের ক্ষয়ের উত্তরটা বলা যাবে? এতিমের বাচ্চা। এভাবেই প্রায় প্রতিটি পরীক্ষায় মিতু আমাকে ডিস্টার্ব করত। আমি শুধু একটাই কথা ওর উত্তর দিতাম, এতিমের বাচ্চা। শেষ পরীক্ষার দিনে সব বন্ধুরা এসে বলল, চল সবাই আজকে পরীক্ষা শেষে ঘুরতে যাব। আমি কিভাবে ওদেরকে বলবো আমার কাছে ঘুরতে যাওয়ার মতো টাকা নেই? মিতুর ভাই আমাকে যে টাকা দিয়েছে তা আমার ভাগ্য লিখতে, বন্ধু বান্ধবদের সাথে ঘুরে আড্ডা মস্তি করতে নয়। ওরা বলে যে যার জায়গায় গিয়ে বসে পড়ল। আমি পকেটে হাত দিয়ে দেখলাম মাত্র 20টা টাকা রয়েছে। 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে 10 টাকা গাড়ি ভাড়ার রাস্তা হেঁটে বাড়ি যাব বলে 20 টাকা নিয়ে এসেছিলাম। পরীক্ষা শেষে সবাই এসে ধরল, চল তোকে যেতেই হবে। না, আজ আমার কাজ আছে, তোরা যা। ওরা সব চলে গেল। আমারও ইচ্ছা হচ্ছিল ওদের সাথে যায়, কিন্তু সেটা তো আর আমার ভাগ্যে নেই। মন খারাপ করে বাসায় গেলাম। হঠাৎ বালিশের নিচে দিদির ভাঙা বাটন ফোনটি ধরতে আমার মন খারাপের মুহূর্ত মধ্যেই ভালো হয়ে গেল। মনে হচ্ছে আজ আমি পৃথিবীর সব চাইতে সুখী। মিতুর ভাই মাসুদ। হ্যালো আবরি, তুমি কোথায়? আমি ঘরে। তাড়াতাড়ি হাসপাতালে চলে এসো, তোমার দিদি কোমা থেকে বের হয়ে এসেছেন এই মাত্র। হাসপাতালের নার্স ফোন করে জানালেন আমি যাচ্ছি, তুমি চলে এসো। মাসুদ ভাইয়ের কথা শুনে আমার খুশিতেই চোখে পানি চলে আসলো। দৌড়ে গিয়ে দেখি মাসুদ ভাইয়া আপুর পাশে বসে আছেন। আমি গিয়ে আপুর দিকে চেয়ে থাকলাম। আপুর চোখ বেয়ে জল পড়ছে আমারও। ডাক্তার এসে জানালেন, আপনার ভাগ্য অনেক ভালো। আপনার ভালো হওয়ার কোনো সম্ভাবনাই ছিল, কিন্তু ভগবানের দোয়ায় এই মানুষটার জন্য আজ আবার আপনি সুস্থ জীবনে ফিরে আসলেন। আচ্ছা, আমি তাহলে আসি। মাসুদ ভাইয়া চলে যাবে কি? দিদি আমাকে ওনাকে ডাকতে বললেন। আমি ডাকতেই মাসুদ ভাইয়া আবার আসলো। দিদি ওনার এক হাত ধরে কান্না ভেজা কণ্ঠে বললেন, আপনার এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। এভাবে বলছো কেন? আমার জন্য তো তুমি এমন অবস্থায় হয়েছিলে। নিজের জীবন হতে কয়েকটা বছর হারিয়ে ফেলেছ। আমি ঋণী তোমার কাছে। চলো আমার গাড়িতে করে তোমাদের বাসা অবধি এগিয়ে দিয়ে আসি। আপুকে নিয়ে আমি পিছনে বসে আছি আর ভাবছি, মাসুদ ভাইয়া সত্যিই মানুষ নয়, ভগবান। এমন একটা মানুষের কাছেই যদি আমার দিদিটাকে তুলে দিতে পারতাম, তাহলে ভাই হিসেবে আমার আপুটাকে শ্রেষ্ঠ উপহার দেওয়া হতো। বস্তির এক নোংরা জায়গায় গাড়িতে থামাতেই বলাই ভাইয়া অবাক হয়ে বললেন, এখানে গাড়ি থামাতে বললে যে? আমরা এই বস্তিতে থাকি, একটু ভিতরে আমাদের বাসা অবধি আপনার গাড়ি যাবে না। গাড়ি থেকে নেমে আমরা চলে আসতেই উনি আমাদের ডেকে বলেন, কোনো সমস্যা বা প্রয়োজন হলে জানিও। দিদি মাথা নাড়ালো, উনি চলে গেলেন। আমি আর দিদি আমাদের বাড়ি চলে আসলাম। কিছুদিন পর আপু আর আমি বসে থেকে প্ল্যান করছি কিভাবে আমাদের এই পরিস্থিতিটা বদলানো যায়। দিদি বলল, আমরা আগে যেখানে থাকতাম ওখানে বাড়ি ভিটেটা বিক্রি করে দিই, যা হবে আর তোর কাছে যা আছে তা দিয়ে আমরা টাকাগুলো কাজে লাগিয়ে দেই ভাই। দিদি, ওই জমিটা বিক্রি করে সর্বোচ্চ 30,000 টাকা পাওয়া যাবে। এই দিয়ে কিভাবে কি করব আমরা? ভাই, আমার 30 আর তোর কাছে 50, এই দিয়েই আমরা একদিন ভাগ্যটা এমনভাবে লিখব যা হয়তো কেউ স্বপ্নেও ভাবতে পারবে না। কি করব আমরা? দীর্ঘদিন আমরা গার্মেন্টসে কাজ করার অভিজ্ঞতা আর আমার সাথে কাজ করা কিছু চেনা জানা মানুষ নিয়ে ছোট্ট একটা ওয়ার্কশপ দিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করব ভাই। আপু কি করতে চাইছে আমার মাথায় ঢুকলো না। আপু কিছু বুঝলাম না। আমরা প্রথমে পুরনো কয়েকটি সেলাই মেশিন কিনব, তারপর কিছু গার্মেন্টস কর্মীদের পার্ট টাইম এখানে কাজ করার জন্য সংগ্রহ করব। এরপর আমরা ছোটোখাটো কাজ করব এবং খুব সূক্ষ্মভাবে কাজ করব। আপু, তাহলে মাসুদ ভাইয়াকে আমাদের জানানো উচিত, ওনার থেকেও কিছু পরামর্শ নেওয়া উচিত, কি বলিস? এমনিতেই আপু আসার পর থেকে আমি যখন মাসুদ ভাইয়ের সাথে কথা বলতাম তখন আপু শুধু ওনার কথাই বলতো, উনি কেমন আছে জানতে চাইতো। আজ আবার ওনার কথা বলাতেই আপু অনেক খুশি হয়ে গেল। আচ্ছা, তাহলে তুই ফোন করে ওনাকে বল আমরা গিয়ে এক জায়গায় বসি। আমি ফোন দিলাম। উনি আমাদের এক রেস্টুরেন্টে যাওয়ার কথা বললেন। আপু দেখছি সেই সাজুগুজু করেছে আর কিছুটা শখ হলো। আপু আগে থেকেই মাসুদ ভাইয়ের সাথে পরিচয় নেই তো, ওনাদের মাঝে কোনো সম্পর্ক আছে মনে করে আমার শখ হলো।
আপুকে গিয়ে বললাম, আপু এত সাজুগুজু ব্যাপার কি? ওনার সামনে আমরা যাব, একটু সাজুগুজু করতেই হবে। আপু উনি যদি তোর প্রেমে পড়ে যায়? চুপ, তুই চল এখন। আপু তোদের মাঝে আমি গিয়ে কি কাজ করব? তুই একাই যা, দিব একটা চর। চল বলছি। আপু আমার হাত ধরে নিয়ে গেল। রেস্টুরেন্টে বসে আছি ওদের দুজনের মাঝে বাধা হয়ে। মাসুদ ভাইয়ের দৃষ্টি বলছে আমি যেন উঠে যাই, ওনার দৃষ্টিতে আমি যেন বাধা হয়ে আছি। আমি একটা বাহানা দিয়ে উঠে যেতে আপু আমার হাত চেপে ধরলো আর ছাড়লই না। মাসুদ ভাইয়ের সাথে সব কথা শেষ। উনি আমাদের পুরনো সেলাই মেশিনের কাজটা যত তাড়াতাড়ি পারি শুরু করতে বলল। উনি হঠাৎ একটা কার্ড বের করে দিয়ে বললেন, মিতুর বিয়েতে তোমরা দুজন অবশ্যই আসবে কিন্তু। এই নাও কার্ড। কার্ড খুলে দেখলাম মিতুর বিয়ে অপুর সাথে। আমি পুরোই শক খেলাম। এমন বাজে ছেলের সাথে মাসুদ ভাইয়ে মিতুর বিয়ে কেন দিচ্ছে? আপু ছিল তাই মুখ ফুটে কিছু বলতে পারলাম না। বাসায় এসে কেমন যেন আমার মনটা ছটফট করছে। মনে হচ্ছে এক সময় যখন এতিম বলে কেউ আমার সাথে মিশত না, তখন মিতুই আমার সাথে মিশেছে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আর আজ মিতু তার জীবনটা একটা মানুষরূপী অমানুষের হাতে তুলে দিতে বলছে। ওর বেস্ট ফ্রেন্ড হিসেবে আমার কি কিছুই করার নেই? অবশ্যই আছে। ওর চোখ থেকে অন্ধের পটিটা তুলে ফেলতে হবে, যে করেই হোক এই বিয়েটা ভাঙতেই হবে। মাসুদ ভাইয়াকে দিলাম ফোন, উনি ফোন ধরলেন না। আমি ওনার থানায় চলে গেলাম, গিয়ে সব বলে দিলাম এবং সত্যি কিনা তার প্রমাণ দিতে অপুর সাথে সম্পর্ক করা সব মেয়েদের সাথে ওনার কথা বলিয়ে দিলাম। বাসায় চলে আসছি আর ভাবছি, তুই আমার বেস্টু আর এমন লুচ্ছারে বিয়া করবি? তা তো হবে না। দিয়েছে ঠিক মতো বম লাগায়া। এখন কেমন ফাটে তা দেখার বিষয়। বাসায় গেলাম, একটু পর আপু বলল, তোর ফোন? কে আপু? কে জানি, একটা মেয়ে তোকে চাইছে, কথা বলবে, এই নে। ফোন ধরতেই এলোপাথারি গাল শুরু করে দিল। তোকে জেলের ভাত খাইয়েও কি শিক্ষা হয়নি? আবারও আমাদের পেছনে লেগেছিস। তোর জন্য ভাইয়া অপুর সাথে আমার বিয়েটা ক্যান্সেল করেছে আর অপুকে জেলে পুরে দিবে বলেছে। অপুর যদি কিছু হয়, আমি আস্তে করে ফোনটা কেটে দিয়ে বলছি, তাইরে নাইরে উড়ে। অমনি আপু আমার কানের উপরের চিপটা টেনে ধরে, রেস্টুরেন্টে এমন কেন করছিলা আমার মিষ্টি ভাই? আপু আপু লাগছে তো, ছাড়ো না প্লিজ। তোরা মাসুদ ভাইয়ের শুভ দৃষ্টিতে সমস্যা হচ্ছিল, তাই তো আমি চলে আসতে চেয়েছিলাম। আপু আমার চিপ ছেড়ে কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। কি হলো আপু? ভাই তুই যে স্বপ্ন দেখছিস সেটা তো অবাস্তব কিছু। ওনার স্ট্যাটাসের সাথে আমরা কি যাই? আমরা কোথাকার এতিম, দুমুঠো খাবারের জন্য কত কষ্ট করতে হয়। আপুর চোখ বেয়ে জল পড়ল। সরি আপু, আমি তোমাকে কষ্ট দিয়ে ফেললাম। আরে না, যা হাত মুখ ধুয়ে আয়, খাবি। আপু খাবার বাড়তে চলে গেল। আজ আমার সন্দেহ দূর হয়ে গেল। আপু মাসুদ ভাইকে শুধু পছন্দ নয়, ভালোবাসে। খাওয়া দাওয়া শেষে আপু আর আমি আবার বসলাম পরিকল্পনা করতে। আপু বলল, কাল আমাদের সব ব্যবস্থা সেরে ফেলতে হবে ভাই। পরের দিন আপু আর আমি সেলাই মেশিনগুলো কিনে একটা রুম ভাড়া করে সেখানে স্থাপন করলাম। এবার আমাদের দক্ষ কর্মী খোঁজ করার পালা। আবার বের হয়ে পড়লাম কর্মী খুঁজতে। আপুর পরিচিত সবার সাথে কথা বললাম, সবাই রাজি হলো কাজ করতে। আমাদের বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গেল। আপু বলল, ভাই আজ অনেক ক্লান্ত, চল আজকে রান্না না করে আমরা হোটেলে কিছু খেয়ে বাসায় যাই। আমি আর আপু এক হোটেলে ঢুকে কিছু নর্মাল খাবার খাচ্ছি। হঠাৎ দেখলাম অপু সহ ওর অনেক বন্ধুবান্ধব হোটেলে প্রবেশ করলো। আপু এখান থেকে চল। কি বলিস? খাবারগুলো রেখে না খেয়ে চলে যাব নাকি? বস, খেয়ে যাব। তাহলে তোর ব্যাগে যে মাস্ক আছে ওটা আমায় দে। আপুর মাস্কটি বার করে দিল। আমি তাড়াতাড়ি করে মাস্কটি পরে নিলাম। খেয়াল করলাম পিছনের টেবিলে বসে অপু সহ ওর বন্ধুরা আপুকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছে। আমার রাগে মাথা গরম হয়ে গেল। বিষয়টা আপু বুঝতে পেরে আমার হাতটি ধরে নিয়ে বিল পে করে বের হয়ে গেল। আমি আর আপু রাস্তা দিয়ে চলে আসছি, হঠাৎ একটা জিপ আমাদের রাস্তাটা আগলে দাঁড়ালো।
তুই কি মনে করেছিস আবিরের বাচ্চা? তোকে আমি হোটেলে চিনতে পারিনি? হোটেলে সিসি ক্যামেরা ছিল, তাই কিছু না বলে তোদের বাইরে বার হতে বাধ্য করেছি। সেদিন তো আমার সামনে আমার জানে মনটাকে চর মেরেছিলি। আমার বিয়েটাও তুই ভোগে পাঠিয়ে দিয়েছিস। তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দেবো বল? মালটাকে তোর গার্লফ্রেন্ড নাকি? দেখতে জোশ মায়েরই। ওপর কথা শুনে আমার চোখ দুটো লাল হয়ে গেল। আমার সামনে আমার বোনকে ও মাল বলল, আমি ওকে মারতে যাব কি? আপু আমার হাতটি ধরে বলল, না, চুপ করে থাক, চল তোকে ছেড়ে দিচ্ছি, মালটাকে আমাদের হাতে তুলে দিয়ে চলে যা তুই। দেখ আপু, তোর রাগ আমার উপর, আমার জন্য আমার আপুকে নিয়ে বাজে মন্তব্য করবি না। তোর যত রাগ আমার উপর ঝাড়। তুই এতিমের বাচ্চা, তোকে মারলে ছুঁচো মেরে হাত গন্ধ করা হবে, আর তোর আপুকে নিয়ে গিয়ে আদর দিলেই তোর আসল শিক্ষা হবে। আপু আমার হাত ধরে একটু টান দিয়ে চোখ পানে চেয়ে বলল, ভাই আমার একটু এই কথাগুলো সহ্য কর, ও আসছে, আমাদের কোনো ভয় নেই। আমি ভাবছি ওটা কে যে আমাদের আজকে বাঁচাবে। ওপর কয়েকটা বন্ধু এসে আমাকে কেলঘুষি মারলো। আমি মাটিতে পড়ে থাকলাম। আপুকে নিয়ে ওরা জিপে করে চলে যেতেই পুলিশের গাড়ি এসে ওদের ধরে ফেললো। আমি মাটি থেকে মাথা তুলে দেখলাম আপু আর মাসুদ ভাইয়া আমার দিকে এগিয়ে আসছে। মাসুদ ভাইয়া আমাকে টেনে তুললো। তুমি ঠিক আছো তো? আমি ওনাকে ধরে দাঁড়িয়ে বললাম, ভাইয়া। চলো হাসপাতালে। না ভাইয়া, আমি ঠিক আছি। আচ্ছা তাহলে চলো তোমাদের বাসা অব্দি এগিয়ে দিয়ে আসি। আমাদের বাসা অব্দি উনি এগিয়ে দিয়ে আপুকে বলল, ধন্যবাদ তোমাকে এই শয়তানের বাচ্চাটাকে ধরার জন্য। একটা উপযুক্ত প্রমাণ খুঁজছিলাম, আজকে পেয়ে গেছি। জেলে ভাত খাইয়ে ছাড়বো এগুলোকে এখন। আমি ভাবছি আপু মাসুদ ভাইকে কখন বলল অপু আমাকেও ঘেরাও করেছে, আর আপুই বা কীভাবে সাহায্য করলো। আপু আর মাসুদ ভাইয়া কথা বলতে থাকলো। আমি ভাবলাম 1 মিনিট হাঁটলে তো বাসা, আমি এগোই, আপু আসুক। ওই দাঁড়া, আপু চলে আসলে। বাসায় ফিরে ফ্রেশ হয়ে বসে আছি। ভাই তুই আজকে খুশি হোস নাই? খুশি কেন হব না আপু? কেন? অপুকে তো আজকে উনি ধরে নিয়ে গেল, তাই তুই খুশি হওয়ার কথা বলছিস? ভাবতাম মাসুদ ভাইয়া সময় মতো না আসলে কি হতো। উনি তো আসবেনই, ওনার কথা মতো তো সব করেছি আমি। মানে কি আপু, কি বলিস তুই এসব? এই দেখ পর। লাবণ্য কি করো? এই তো একটু কাজ সেরে আমি আর ভাই বাসায় ফিরছি। কোথায় এখন? রোড নম্বর 5-এ। ও ভালো, ওখানে এক হোটেল আছে না, ওখানে গিয়ে তুমি আর তোমার ভাই বসো। কেন? এক আসামিকে ধরবো, তোমার কিছু সাহায্য লাগবে। কোনো প্রমাণ নেই, ওরা এখানে যে হোটেলটা আছে ওখানে প্রতিদিন ড্রিঙ্ক করতে যায়। তুমি ওখানে গেলেই ওরা তোমায় পিছু নেবে। এই সুযোগে আমি ওদেরকে অ্যারেস্ট করব। আর ওই ছেলেগুলোর মাঝেই এক বখাটে আছে যে আমার বোনকে ফাঁসিয়েছে। পারবে না এই হেল্পটা করতে? পারবো। আপু ছো মেরে ফোনটি নিয়ে নিল। কেমন দিলাম ভাই? তুই আমার সাথে কথা বলবি না কেন ভাই? যদি কিছু হয়ে যেত তোর, আমি কার কাছে বোনের আদরটা পেতাম? কিছু হবে না ভাই, যে মানুষটা আমাদের জন্য এতটা করেছে ওনার জন্য কি আমরা এতটুকু করতে পারি না বল? মিষ্টি ভাই আমার। আপু একটা কথা বলার ছিল, বল। তুই মাসুদ ভাইয়াকে খালি উনি বলিস কেন? একবার ওনার নামটি মুখে নিস না। তুই বুঝবি না, যা শুয়ে পড়। আমি শুয়ে শুয়ে ভাবছি, তার মানে আপু মাসুদ ভাইয়ের সাথে মেসেজে চ্যাটিং করে। মেসেজগুলো সবটা না পড়তেই ফোনটা ছ মেরে নিয়ে নিল। ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল ঘুমোতে উঠলাম, কেননা আজ থেকে শুরু হবে আজ আমাদের ভাগ্য লিখনের কাজ। 10টি সেলাই মেশিন আর 10 জন কর্মী নিয়ে শুরু হবে আমাদের পথ চলা। জানি না আমরা পারবো কি না, তবে হাল ছাড়লে আমরা রাজি নই। 10 জনের ভিতরে 7 জন কর্মী আসলো। আপু ওদের নিয়েই কাজ শুরু করে দিল। প্রথম 1 সপ্তাহ হাতে তেমন কোনো কাজই পেলাম না। এরপরই শুরু হয়ে গেল মানুষজনের আসা যাওয়া আমাদের ওয়ার্কশপে। অর্ডারের ওপর অর্ডার। আমি বসে থেকে সব হিসাব নিকাশ করতাম, আর আপু সব কিছু পর্যবেক্ষণ করত। আপু লেখাপড়া জানতো না, কিন্তু এই কাজ সম্পর্কে ওর ছিল অনেক অভিজ্ঞতা।
কেননা এই কাজটির জন্যই আমাদের সংসার চলতো এক সময়। আপুও সর্বত্র দিয়ে সবাইকে ভালো করে কাজ বুঝিয়ে দিত। যারা কাজ করত তারাও ছিল অর্ধবয়স্ক মহিলা, একসময় গার্মেন্টস কর্মী। মাত্র 1 মাসের মধ্যে কাজের মান ভালো হওয়ায় এদিকে ওদিকে ছড়িয়ে পড়ল বস্তিতে ছোট্ট একটা ওয়ার্কশপের সুনাম। 1 মাসেই আমাদের মূলধন ডাবলে পরিণত হলো। ভাই বলেছিলাম না, যা আছে তাই যথেষ্ট আমাদের ভাগ্যটা লেখার জন্য। আপু, আমাদের আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে ভাই। আমরাও একদিন আমাদের বেঈমান বাবাটার সামনে গিয়ে দাঁড়াবো ওনার প্রতিদ্বন্দ্বী হিসেবে। আপু আপু কাল তো আমার রেজাল্ট দিবে পরীক্ষার, ভয় হচ্ছে খুব আমার। কিচ্ছু হবে না ভাই, তোর রেজাল্ট ভালো হবে তা আমি জানি। পরের দিন বাটন ফোনটি নিয়ে রেজাল্টের জন্য ডায়াল করলাম। ফোনে মেসেজ আসলো, যা দেখে আমি হুবড়ে চিল্লাই উঠলাম। আপু সহ যারা কাজ করছিল সবাই এগিয়ে আসলো। কি হয়েছে ভাই? আপু, আমি আবারও A+ পেয়েছি। ভাই বলেছিলাম না তুই ভালো রেজাল্ট করবি? আপু, আমার রেজাল্টের জন্য মাসুদ ভাইয়ের অনেক অবদান রয়েছে। হ্যাঁ ভাই। আপু বলো কেন? ও না জেনে শুনেই বলল। ভাই তুই বলায় অবাক হয়েছিস তো? আসলে উনি আমায় সব বলেছেন। আপু ফোন করে মাসুদ ভাইকে জানাই কি বলিস? আমি ফোন করে মাসুদ ভাইকে আমার কনগ্রাচুলেশন জানালো। আমি ভাবছি কি করে বলবো মিতুর রেজাল্ট কি। পেটে আসলো, মুখে বলতে পারলাম না। উনি বললেন মিতু কান্না করছে, ওর একটাই ফেল আসছে। কোনটাই ফেল আসছে? ICTতে না? আমি কিছুক্ষণ নীরব হয়ে রইলাম, কেননা মিতু ICT MCQ দিতে গিয়ে আমায় বারবার পিছনে হতে কলমে খোঁচা দিতে মারছিল। ওই দিনই পরীক্ষা শেষে বুঝেছিলাম ও খারাপ রেজাল্ট করবে ICTতে। ওর রেজাল্টের জন্য আমি কিছুটা দায়ী, কিন্তু নিজেকে দোষ দিয়ে কী লাভ? ও তো ওর সব অধিকার হারিয়ে ফেলেছে আমার থেকে। ভাই ফেল পড়েছে মিতু, আর তুই মন খারাপ করলি যে? এমনি আপু। ও তাহলে ভাই আজকে সবাইকে ছুটি দিয়ে চল বাসায় যায়। আচ্ছা, আপনাদের ছুটি আজকে। সবাই অনেক খুশি হয়ে গেল। আর শুনুন, কালকে একটু সকালে আসবেন, আমার ভাইয়ের পাশ করা উপলক্ষে মিষ্টি খাওয়াবো আমি। বাসায় এসে ফ্রেশ হয়ে বসে আছি, হঠাৎই আপু এসে হাসতে লাগলো। ভাই? ওহো ভাই, কি হয়েছে? এত খুশি কেন? ও না, আমায় বিয়ে করতে চাইছে। মানে ওটা কে? আরে উনি মানে? উফ, মিতুর ভাই। আপুর কথা শুনে আমিও হতবাক হয়ে গেলাম। মাসুদ ভাই আমার আপুকে বিয়ে করবে? আপু মজা করতেছিস না তো? না ভাই, সত্যি। উনি আজকে আমার সাথে বিকেলে দেখাও করবে বলেছে। ভাই তোর কি হলো, মন খারাপ করলি যে? আপু, আমায় ছেড়ে চলে যাবি তুই? আমার তো কেউ নেই, আমি অনেক একা হয়ে যাব, তাই খারাপ লাগছে। আচ্ছা ভাই, তাহলে ওনাকে আমি না করে দিই? না আপু, এমন মানুষ তুই কখনো পাবি না। মাসুদ ভাই এত বড় লোক, তবুও কোনো অহংকার নেই মনে। তুই হয়তো জানিস না আপু, উনি যে এত ব্যস্ত থাকতেন তবুও প্রতিদিন 2-3 ঘন্টা হাসপাতালে গিয়ে তোর পাশে বসে থাকতো। উনি একদম মাটির মানুষ, ওনাকে না করা ঠিক হবে না। সত্যি আপু, আমরা অনেক ভাগ্যবান। আচ্ছা চল, অনেক হয়েছে, এবার খাবি। খাওয়া দাওয়া সেরে ফেললাম। ভাই যা, তাড়াতাড়ি বার হয়ে নে, উনি মেসেজ দিয়ে ওই হোটেলটা যেতে বলেছে। আমি কিছু না বলে আপুর মুখের দিকে তাকিয়ে রইলাম। ভাবছি এই যুগেও এমন মেয়ে থাকে যে কিনা তার ভালোবাসার মানুষ ডেকেছে আর ভাইকে সাথে নিয়ে যাবে বলছে। আপু তুই একটা কি বল না, থাক আর যা, বার হ। আমি তো পাগল যে তোর সাথে যাব। তুই যা, মাসুদ ভাই তোকে একা ডেকেছেন। ভাই একটা কথা বলি, আমার না একা একা যেতে শরম পাচ্ছে। ও মেসেজে সারাক্ষণ কথা বলো আর এখন শরম পাচ্ছ, তাই না? তুই অনেক পেকে গিয়েছিস, দাঁড়া, ওনাকে তোর জন্য একটা মেয়ে দেখতে বলবো। যা যা বলিস। আমি চলে আসলাম। এসে মনে মনে বলছি, দেখতে বলার কি আছে, ওনার বোনই তো আছেন। তুই বিয়ে কর, তারপর তোর ননদটাকে আমাকে দিয়ে দিস,
তাই হবে। আপু বের হয়ে আমাকে বলে চলে গেল। আমি শুয়ে থাকলাম। সন্ধ্যার পরপর দরজায় আপু এসে ঠকঠক করল। আমি দরজা খুলেই অবাক। আমি কাকে দেখছি? কে আপনি? কাকে চাই? কুত্তা, আমি তোর আপু। ও আপু তুই? এগুলো কি পরেছিস? আর চুলগুলো এমন স্টাইল! ওরে বাবা, পুরা হিরোইন দেখছি। মজা করিস না তো, এগুলো নিয়ে চল ভিতরে। কি এগুলো? শপিং। এসে সব বার করে দেখছি আপুকে মাসুদ ভাই অনেক কিছু কিনে দিয়েছে। ভাই কালকে তোকে ওনার বাসায় ডেকেছেন। কেন? আর আমি তো ওনার বাসা চিনি না। আপু আমাকে ঠিকানা দিয়ে বলল, আমাকে কারণ বলেনি। আচ্ছা আপু, তাহলে কাল সকালে আমি মাসুদ ভাইয়ের বাসায় যাব। আচ্ছা। রাতে শুয়ে শুয়ে ভাবছি অনেকদিন পর কাল মিতুকে আবার দেখতে পাবো। সকালে ঘুম থেকে উঠে ওনার বাসায় চলে গেলাম। বাসায় ঢুকতে এক কাজের মানুষ আমাকে বসতে বললেন। মাসুদ ভাইয়া কোথায় গেছে বললে উনি একটু বাইরে গিয়েছেন, একটু পরই আসবে বলে উঠলেন উনি। আমি মনে মনে শুধু মিতুকে খুঁজছি। বাড়ির এদিক ওদিক তাকিয়ে কোথাও দেখছি না। একটু পরে একটা গান শুনতে পেলাম। পাশে তাকাতে দেখছি পিছন দিয়ে মিতু বাহির কোথায় যাচ্ছে। কাক যতই চিল্লে না কেন তার সুর কখনো কোকিলের মতো হয় না। ও আমার কথা শুনে বুঝতে পারলো আমি ওরই বাড়ি এসে ওকে কিছু বলেছি। আমার কাছাকাছি এসে, কি বললি আবার বল, মুখ সামলে কথা বলবি। আর তুই আমার বাসায় কেন? তোকে বাসায় কে ঢুকতে দিয়েছে? এখনই বের হয়ে যাবি নাকি তোর গাল দুটো চড় মেরে গরম করে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করবো আমি নিজের ইচ্ছায় আসিনি, ঠিক আছে? আমি মিতুর কথায় পাত্তা না দিয়ে বরং সোফায় নড়ে চড়ে ভালো করে বসলাম। ওরা সহ্য হলো না আমাকে চড় মারতে যাবে কি অমনি মাসুদ ভাই এসে হাজির হয়ে গেল। এগুলো কি হচ্ছে মিতু? বাসায় আসা মেহমানের সাথে এমন ব্যবহার করা কে শিখিয়েছে তোমায়? ক্ষমা চাও ওর কাছে। কখনো না। মিতু রাগ দেখে কোথাও যাবে বলে ঠিক করেছিল, তা না যেয়ে ওর রুমে চলে গেল। আবির, ওর ব্যবহারে কিছু মনে করো না তুমি। না, আমি কিছু মনে করিনি। মাসুদ ভাইয়া কাজের লোকটাকে কফি নিয়ে আসতে বললেন। আমি বললাম, ভাইয়া আমাকে ডেকেছেন যে? হ্যাঁ, আসলে তোমার আপুর আর আমার বিষয়টা হয়তো তুমি জানো। আমি তোমার আপুকে আমার বাসায় বউ করে আনতে চাই। তুমি কি বলো, রাজি আছো? ভাইয়া আপনি কি আর আমি কি, মানুষজন কি বলবে? যে যাই বলুক, আমার তাতে কিছু যায় আসে না। তুমি রাজি কি? ভাইয়া আপনি তো জানেনই, আমি আর আপু সবে 1 মাস হলো একটা ওয়ার্কশপ খুলেছি। আপুকে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য তো এখন আমার নেই। তোমাদের কোনো খরচ করতে হবে না। তোমার আপুর সাথে আমার বিয়েটা একটা হোটেলে বুক দিয়ে হবে। আর যা খরচ হবে সব আমার। তুমি শুধু বলো রাজি আছো কি না। আমি রাজি হয়ে গেলাম। উনি বললেন, তাহলে আগামী সপ্তাহে এই দিনে সব ব্যবস্থাটি করে ফেলি, কি বলো? আপুকে বলে ডেটটা করা উচিত। তোমার আপুকে বলেছি, ও বলেছে তুমি যা বলবে তাই হবে। আচ্ছা, তাহলে ডেট ফিক্সড করে ফেলুন। সব কিছু ঠিকঠাক হয়ে গেল। চলো তোমার বাসা অবধি এগিয়ে দিয়ে আসি। আমি না করলেও উনি আমাকে গাড়িতে করে নিয়ে আসলেন। আমি গাড়ি হতে বাইর হলাম। একটুখানি দূরে দেখলাম আপু দাঁড়িয়ে আছে। মাসুদ ভাইও গাড়ি হতে নেমে দাঁড়িয়ে থাকলেন। আমি আপুর কাছে এসে ভাবছি আমাকে এগিয়ে দেওয়ার আসল কারণ তাহলে এটা। আপুর কাছাকাছি এসে পাশ দিয়ে চলে যেতে গেলেই বললাম, নিয়ে হয়েছে, এবার চলে আয়, সব ঠিক হয়ে গিয়েছে। আপু একটু লজ্জা পেয়ে গেল এবং আমার সাথে চলে আসলো। আপুর সাথে বসে আপুকে সব বললাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি মিতু আমার উপর এতটা রাগ পুষে রেখেছে। মাসুদ ভাই ঠিক সময়ে না আসলে আজও হয়তো আমার গেলে সত্যি চড় মেরে গাল লাল করে দিত। তবে একটা জিনিস ভেবে অবাক হচ্ছি, অপু তো জেলে, অপুর সাথে ওর বিয়ে ঠিক হয়েও ও ভোগে গেল। ও কোথায় একটু মন খারাপ করবে তা নয়, উল্টো মনের সুখে গান গেছে। ব্যাপার কি? কিছুদিন পর বিয়ের সব আয়োজন শেষ। কাল বিয়ে। মাসুদ ভাই বললেন, তুমি আর তোমার আপু আজকেই হোটেলে চলে যাও। ওখানে আমার অনেক আত্মীয় স্বজন গিয়েছে। আমি বেশ কিছু টাকা সাথে করে নিয়ে আপুকে নিয়ে চলে গেলাম। মাসুদ ভাই জানালো, ওখানে আমার গাড়ির ড্রাইভার আছেন, ওনাকে সব বলা আছে। তুমি ওনার সাথে আর শহরে চলে যাও। কেনাকাটা করে আস্তে আস্তে হয়তো সকাল হয়ে যাবে। আমি গেলাম।
সব কিছু কিনে নিয়ে সকালে ফিরলাম। আপুকে সাজানো কিছু জিনিসপত্র দিতে ও যে রুমে রয়েছে সেখানে গেলাম। রুমে ঢুকতেই মিতু আমাকে দেখে কিছুটা চমকিয়ে গেল। তুই এখানে কেন? যা বের হ। আর আমার ভাইয়ের বিয়েতে তোকে কে দাওয়াত দিয়েছে? তুই কেন এসেছিস? আমাকে কেউ আসতেও বলেনি আর কেউ দাওয়াতও দেয়নি। আমি আসছি আমার বোনের বিয়েতে। আমার কথা শুনে মিতু যেন আকাশ থেকে পড়ল। তোর বোন মানে? তোর বোন কে? একটু সাইডে যা, ওই যে আমার বোন। লাবণ্যর দিকে দেখিয়ে বলল। মানে তুই না এতিম? এগুলো কি বলিস? মিতু এইদিকে এসো, ও ঠিকই বলছে, আমি ওর বোন। আর তোমার ভাই কি তোমায় বলেনি আমি ওর বোন? না, গত 1 সপ্তাহ ভাইয়ের সাথে রাগ করে কথা বলিনি। আমি সব দিয়ে বাইরে চলে আসলাম। কাজী সাহেব এসে বিয়ে পড়তে লাগলেন। নাম বলতে এক ভদ্রলোক বললেন, কাজী সাহেব দাঁড়ান, তোমার নাম লাবণ্য। আপু মাথা নাড়লেন। তোমার নাম কি? আমি আমার মায়ের নাম বলতে গিয়ে উনি কিছুটা চমকে উঠে বললেন, তাহলে পাত্রীর বাবার নামের আগে কাজী সাহেব কেন মৃত নামটি বললেন? আমি ভাবলাম লোকটি কি আমার আব্বু বেঁচে আছে জানে নাকি, আর আমার আব্বুর নামটা কেন জানতে চাইল। আসলে আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আর আপুর বয়স তখন 5 বছর, তখন আমাদের বাবা আমাদের মাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করে আমাদেরকে রেখে চলে যায়। সেই থেকে আমার আর আপুর চোখে আমাদের বাবা মৃত। আমার সার্টিফিকেটও মৃত লেখা আছে, তাই কাজী সাহেব মৃত বলেছেন। কিন্তু আপনি কে? আপনার নাম কি? লোকটা মাথা নিচু করে থাকলে আমি আবারও জানতে চাইলাম, আপনি কে? কি হলো বলুন? আরে ওনাকে চিনছ না? উনি হলেন এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী শফিক সাহেব। আমার আর বুঝতে বাকি থাকলো না, উনি হলো আমার সে মৃত বাবা। আমি চরম ক্ষোভে বলতে শুরু করলাম, আপনারা সবাই শুনুন। টাকা পয়সাওয়ালা কোটিপতির মেয়েকে বিয়ের লোভে নিজের স্ত্রীর পেটে 8 মাসের সন্তান ও 5 বছরের একটা মেয়েকে রেখে ছেড়ে চলে যাওয়া আমার আর আপুর মৃত বাবাটি আর কেউ নয়, উনি হলেন। অমনি আপু পেছন থেকে এসে আমার মুখটি চেপে ধরে বললেন, চুপ কর ভাই। আপুর হাতটা সরিয়ে, না আপু, বলতে দে আমায়। এতদিন নিজের ছেলে মেয়ের কোনো খোঁজখবর নেই, আর আজকে মেয়ের বিয়েতে নামের আগে মৃত বলে পিতার পরিচয় নিতে এসেছেন। আমি সহ বিয়েবাড়ির সবাই আমার পিতা নামের বেঈমানটাকে অপমান করে অনেক কথাই শুনিয়ে দিলাম। ভাই, হাজার হলেও উনি আমাদের বাবা, আমাদের জন্মদাতা। আপু তুই চুপ কর। উনি আমাদের কিসের বাবা? জন্ম দিলেই কি বাবা হয়ে যায়? উনি পিতা হিসেবে কি দায়িত্ব পালন করেছেন যে আমাদের পিতা হবেন উনি? আমার পিতা ও মাতা একমাত্র তুই, আর কেউ না। আপু তুই আমার সব। একটু পর উনি সহ আমার সৎ মা চলে গেলেন। আপু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করলেন। মাসুদ ভাই এসে বললেন, লাবণ্য শান্ত হও। কাজী আবার আপুর বিয়ের কাজ শুরু করে দিলেন। বিয়ে পড়ানো শেষ, এখন খাওয়া দাওয়া শেষ হবে। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, মিতুকে সেই সকালে আপুর সাথে রুমে দেখলাম, ও কোথায় গিয়েছে? মনে মনে খুঁজছি কিন্তু পাচ্ছি না। অতঃপর মিতুসহ ওর বান্ধবীদের দেখা মিলল খাওয়ার টেবিলে। আমি খেয়াল করে দেখলাম মিতুর সাথে যারা বসে আছে একটাও আমার চেনা পরিচিত না। আমি ওপর দিকে এক টেবিলে খাবার দিচ্ছি, হঠাৎ মিতুর এক বান্ধবী আমায় ডেকে বলল, তুমি আবির না? হ্যাঁ। আরে চিনতে পারোনি আমাকে? একদিন না তুমি আমি মিতু একসাথে তোমাদের কলেজে গিয়ে আড্ডা দিয়ে আসলাম। আসলে আমার তো মনে পড়ছে না। ও আচ্ছা। আমি আবার একটু এদিকে আসলাম। কী রে মিতু, আবির সাথে কথাই বললি না যে? ও না তোর বেস্ট ফ্রেন্ড? ঝগড়া করেছিস নাকি? মিতু কিছু না বলে খেতে খেতে বলল, মিতু একটা কথা বলবো তোকে। দেখ, আবির আগে কত খ্যাত ছিল, এখন অনেক স্মার্ট হয়েছে, তাই না? কেন, তোর কি পছন্দ হয়েছে আবিরকে? ডাক দিয়ে বলবো যে তুই প্রেম করবি ওর সাথে? আরে না, এগুলো কি বলিস? তাহলে চুপ করে খা। খাওয়া দাওয়া শেষ। হাপুকে এখন মাসুদ ভাইয়ের বাসায় নিয়ে যাওয়ার পালা। আমি শুধু ভাবছি, আমি এখন বাসায় গিয়ে কী করব, কার সাথে গল্প করব, একা একা কিভাবে থাকবো? আমায় কে রান্না করে খাওয়াবে? কিছু না হতেই কে এসে ভাই ভাই বলে ডাকবে? আপু অনেক কান্না করলো, কিন্তু আমি চাইলেও আপুর মতো চিৎকার করে কাঁদতে পারলাম না। শুধু 2 চোখ বেয়ে জল বয়ে আসলো।
আমি আপুকে বিদায় দিলাম। একে একে সবাই হোটেল হতে বিদায় নিল। আমিও বের হয়ে আসছি আর ভাবছি, আপু যখন মেয়ে হয়ে জন্ম নিয়েছে তখন থেকে পরের ঘরে একদিন না একদিন যেতেই হবে। কিন্তু আজ আমার মনে হচ্ছে আমি যেন আজ সত্যিই এতিম হয়ে গেলাম। বাসায় এসে বসতে আপু ওর বটন ফোনে ফোন দিল। অনেকক্ষণ আপুর সাথে কথা হলো। ও অনেক কান্না করলো। আমি কি বলে সান্ত্বনা দেবো তার ভাষা খুঁজে পেলাম না। 2 দিন পর ওয়ার্কশপে সেলাইয়ের কাজ করা সবাই আমার বাসায় আসলো। বাবা 3 দিন হলো আমরা সবাই কাজ করতে এসে প্রতিদিন ঘুরে যাচ্ছি। তোমার কি আর আমাদের দিয়ে কাজ করাবে না? আমরা কি ঠিকমতো কাজ করি না, নাকি আমাদের কাজে তোমাদের পোষাচ্ছে না? আসলে তা নয়, আমার আপুর বিয়ে হলো তো তাই আর কি। ও আচ্ছা, লাবণ্য মামুনির বিয়ে হয়ে গেল? তা বাবা জামাই কি করে? দুলাভাই পুলিশ অফিসার। ও, লাবণ্য মামুনি ভালোই ভাগ্যবতী, তাহলে এমন একটা বর পেল। আপনারা বসুন একটু, আমি ওনাদের 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিলাম। ওনারা টাকা পেয়ে এতটা খুশি হবে আমি ভাবিনি। কেউ কেউ বলল, বাবা এতদিন যে আমরা গার্মেন্টসে নিজেদের হাড় ভেঙে পরিশ্রম করলাম, কোনো সময় ঠিকমতো টাকা পাইনি, আর তুমি আমাদের অগ্রিম বেতন দিয়ে দিলে। আমরা আমাদের সর্বস্ব দিয়ে কাজ করব, কথা দিলাম। আচ্ছা, তাহলে কাল হতেই আপনারা আবার নিয়মিত কাজে আসা শুরু করুন। ওনারা সবাই চলে গেল। আমি জানি যারা এসেছিলেন তারা সবাই গরিব। 1 মাস পর তো ওনাদের বেতন দিতেই হতো। এখনই টাকা আছে তো দিতে সমস্যা কোথায়, তাই দিয়ে দিলাম। এতে ওনারা কাজ করতে ভালো উৎসাহ হবেন। ভেবেছিলাম নিজের ভাগ্যটা নিজেই লিখব, কিন্তু আপুও এসে সাময়িকের জন্য আমার সাথে যোগ দিয়ে আমায় সঠিক ও ভালো একটা পথ দেখিয়ে দিয়ে চলে গেল। যাক, নিজের ভাগ্যটা নিজেরই লিখতে হয় তা বুঝতে পারলাম। পরের দিন আমি সব কাজ দেখাশোনা করছি। আপু ফোন দিয়ে বলল, ভাই 4 দিন হলো তোরে দেখিনি, আয় না আজকে আমাদের বাসায়। অনেক কাজ না হলে আমি যেতাম ভাই। আচ্ছা, আমি তাহলে বিকালে যাব। আমার যাওয়ার কথা শুনে আপু অনেক খুশি হলো। বিকেলে আপুর বাসায় চলে গেলাম। আপুর রুমে যেতেই দেখলাম মিতু আর আপু বসে টিভি দেখছে। আমাকে দেখে মিতু তাড়াহুড়ো করে চলে গেল। মিতুকে চলে যাওয়া দেখে আমি বললাম, রাগলে অনেক সুন্দর লাগে। ও দাঁড়িয়ে গিয়ে কিছু বলতে যাবে কি? আপু নে, এগুলো রাখ। ভাই বস তুই। একটু পরেই আপুকে আমাকে খাবারের টেবিলে নিয়ে গেল। আমি টেবিলে গিয়ে তাকিয়ে ভাবছি, এই বাড়িতে শুধু 2টা কাজের মানুষ, মাসুদ ভাইয়া, মিতু আপু আর ওনার বৃদ্ধ বাবা আছে। তাহলে টেবিলে এত রকমের খাবার কেন? কি হলো বস? আমি খাওয়ার টেবিলে বসতে ভাবি অনেক খিদে পেয়েছে, খেতে দাও বলতে বলতে মিতু আসলো খেতে। ও আমাকে দেখে আবার ঘুরপাক খেয়ে চলে যাবে কি আপু বলল, কোথায় যাচ্ছ, এসো খাবে না? পরে খাবো, আমার রুমে খাবার দিয়ে রেখো। মুখটা বাঁকা করে চলে গেল। দেখছিস আপু তো ননটা কেমন? আমি খেতে বসেছি দেখে ও খেতে এসেও চলে গেল। ওর কথা বাদ দে, তুই খা। আপু আমাকে অনেক রকমের খাবার দিল, যেগুলো আমার আজ অবধি খাওয়া হয়নি। খাবার মুখে দিয়ে মনের অজান্তে চোখ বেয়ে জল আসলো। আপুকে লুকিয়েই চোখের জল মুছে বললাম, আপু রান্না খুব ভালো হয়েছে। তাই ভাই, খা, তুই যত ইচ্ছে। খাওয়া দাওয়া শেষে ভাবছি, আসলে আমার আপু অনেক ভাগ্যবতী, তাই হয়তো এমন একটা বাড়ির বউ হতে পেরেছি। খাওয়া দাওয়া শেষে আপুর রুমে গিয়ে টিভি দেখছি। একটু পর আপু আসলো টিভির রিমোটটা নিয়ে। ও সিরিয়াল দিল। কি আপু, তুই এই 4 দিনে সিরিয়াল দেখা শুরু করে দিয়েছিস? আসলে ভাই আমি না, মিতু প্রতিদিন এসে আমার সাথে বসে সিরিয়াল দেখতো, ওর সাথে সাথে আমিও একটু দেখতাম আর কি। ও আচ্ছা, তা আজ যে আসছে না দেখতে? আসবে কি করে, তুই আছিস যে। ভাই শোন না, মিতু না আমার উপর অনেক খুশি হয়েছে। কেন আপু? ওই যে অপু কেমন তা ও আমার জন্যই বুঝতে পেরেছে। ও একটু রাগী হলেও ওর মনটা অনেক ভালো রে ভাই। জানিস না সারাদিন আমার সাথে কত মজা করে। তোর ভাই অনেক রাতে বাসায় ফিরে, ততক্ষণ আমার কাছে এসে বসে থাকে। ওর মনটা অনেক ভালো। আমি আপুর দিকে তাকিয়ে মনে মনে বলছি, আপু তুই তো মাত্র কয়েকদিন হলে ওকে চিনেছিস, আর আমার সাথে ওর কতদিনের সম্পর্ক। কিন্তু আপু হঠাৎ মিতুর গুণগান দিয়ে পড়লো কেন? আমি যে মিতুকে পছন্দ করি ও তা জানতে পেরে গিয়েছে নাকি? সিরিয়াল দেখা শেষে আপু বলল, ভাই যাই, মিতুকে ওর রুমে খাবার দিয়ে আসি, তুই বস। আপু খাবার দিয়ে আসলে জানতে চাইলাম মাসুদ ভাই কখন আসবে। ও বলল ওর আসতে রাত হবে, চল পাশের রুমে তোর থাকার ব্যবস্থা করা হয়েছে।
আমি আপুরের সাথে গিয়ে শুয়ে পড়লাম। আপু চলে গেল। শুয়ে শুয়ে বলছি, মিসেস মিতু, তুমি যতই আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করো না কেন, 2 দিন পর পর এই বাসায় আসবো আর তোমাকে জ্বালাবো, দেখি তুমি কি করো। এ বাসায় আসার অধিকার এখন আমি পেয়ে গিয়েছি। একটু পর বাহিরে মাসুদ ভাইয়ের গাড়ির শব্দ পেলাম। ভাই এসে গেছে। আমি পাশের রুমে শুয়ে শুনছি। ভাই আপুকে বলছে, কই তোমার ভাইকে যে ফোন করে সকালে আসতে বললে ও আসেনি? হ্যাঁ এসেছে। কোথায় ডাকো, শালাবাবু প্রথম আসলো, বাসায় একটু গল্প করি বসে। ও পাশের রুমে ঘুমাচ্ছে। ও ঘুমিয়ে গেছে? তাহলে দেখো না। না ঘুমায়নি, তোমার জন্য বসে থেকে থেকে এইমাত্র গেল। ভাইয়া আমাকে শালাবাবু বলে ডাকলো। আমি উঠে গেলাম। কিছু কথাবার্তা বলার পর উনি বললেন, কালকে তোমরা দুজনে আমার সাথে একটু থানায় যেও, তোমাদের আব্বু জেলে। আমি কিছু বলতে যাব, আপু বলল, আব্বু জেলে মানে কি হয়েছে আব্বুর? তোমার সৎমা আর ওনার বাবা তোমার আব্বুর দ্বিতীয় পক্ষ ছেলে মেয়ের রয়েছে জানতে পেরেছেন। তোমার আব্বু ওনাদের মিথ্যা কথা বলা ও সব গোপন রাখায় ওনাকে চোরের অপবাদ সহ আর কিছু মিথ্যা মামলা দিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছে। তুমি আমার আব্বুকে জেলে দিতে পারলে? আমার হাত আইনে বাঁধা। আপু এত অস্থির ও কান্না করছো কেন? ওনাকে জেলে দিয়েছে তো কি হয়েছে? উনি তো আমাদের কাছে মৃত। বুঝলাম না আমি। ওনার যেমন কর্ম তেমনই ফল পেয়েছেন। আপুর কান্নাটা বেড়েই গেল। মাসুদ ভাইয়া ও আমি আপুকে সান্ত্বনা দিয়ে আমি রুমে চলে আসলাম। পরের দিন সকালে উঠতেই মিতু আমার রুমে কফি দিয়ে আসলো। আমি তো পুরাই অবাক। মিতু আমার জন্য কফি এনেছে? আমি উঠে বলতে লাগলাম, সকাল সকাল ঘুম থেকে উঠে কার মুখ যে দেখলাম, মনে হয় আজকে দিনটা একদমই বাজে যাবে। কই দেখি তো আজকে সূর্যটা কোন দিকে উঠেছে। আমার কথা শুনে মিতু রাগে কফি টেবিলে রেখে চলে গেল। আমি কফি খেয়ে দেখলাম আজকের কফির স্বাদটা একটু আলাদা। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে যেতে দেখলাম মিতু রান্না করছে। কি ব্যাপার, মিতু কি রান্না পারে নাকি শখের বসে রান্না করছে? আপু ও ভাইয়াকে দেখলাম বাসায় নেই। রান্নাঘরে গিয়ে মিতুর কাছে জানতে চাইলাম সব কোথায় গেছে। ও আমার কথা শুনে ও না শোনার ভান করলো। আমি আবারও বললাম, তবুও না শোনার ভান করলো। ইচ্ছে করছিল কাছে গিয়ে ওই দিনের মতো চুলের মুঠি ধরে 2 চড় বসিয়ে দিই। মাসুদ ভাইয়াকে ফোন দিলে উনি ফোন উঠাচ্ছে না। পরে বাড়ির বাইরে এক কাজের মানুষের কাছে জানতে চাইলে বলেন ওনারা হাসপাতালে গিয়েছেন, কে যেন অসুস্থ তাই দেখতে। কোন হাসপাতালে গিয়েছে যে আমাকে বলে যায়নি? আমি তো জানি না। রুমে চলে আসতে রান্নাঘরে উঁকি মেরে দেখি রান্না প্রায় শেষ। মিস মিতু, এতদিন তুমি আমার সাথে কথা বলোনি, দেখি আজ কথা বলো কিনা। রুমে গিয়ে দরজা হতে অন্য মুখ হয়ে আমি শুয়ে রইলাম। শুয়ে ভাবছি কখন মিতু এসে আমায় বলবে, ওঠ রান্না শেষ, খাবার খাবি চল। একটু পর বুঝতে পারলাম মিতু আমার রুমে প্রবেশ করেছে। ও এসে আমাকে কিছুই বলছে না, কি যেন করছে। আমি ঘাড় ঘুরে দেখি ও সব খাবার আমার রুমে নিয়ে এসেছে। সব রেখে ও চলে গেল। আমি জিব্বাতে কামড় মেরে বলছি, তুই যদি আমার বোনের ননদ না হতি তাহলে আজ এই সুযোগ মিস করতাম না। তোরা তো ইগো দেমাগ সব মাটিতে মিশিয়ে দিতাম। শুধু তোর সাথে কিছু করলে আমার বোনের সংসারটা ভেঙে যাবে বলে কিছু বললাম না। খেতে বসেছি, দেখছি ভালোই রান্না করেছে মিতু। তার মানে ও রান্না পারে। আর যদি নাই পারে তাহলে মাসুদ ভাইকে কে রান্না করে খাইয়েছে? নিশ্চয়ই মিতু। একটু পর মাসুদ আমাকে ফোন করে বলে, আবির তোমার আব্বু একটু অসুস্থ হয়ে পড়েন, তাই তোমার আপুকে নিয়ে সকাল সকাল একটু হাসপাতালে এসেছি। তুমি তো তখন ঘুমাচ্ছিলে তাই ডাকাডাকি করিনি। তুমি আসবে? না আমি যাব না। আচ্ছা রাখি বলে মাসুদ ভাই ফোন রেখে দিল। আমি শুয়ে শুয়ে টিভি দেখছি আর ভাবছি উনি আমার কে, তাই যাব আমি দেখতে? আমার কেউ না উনি। শয়তানি করে টিভির ভলিউমটা বাড়িয়ে দিলাম। ভাবছি মিতু এসে বিরক্ত হয়ে কিছু বলবে। কি হলো, ও আসছে না কেন? রুম থেকে বের হয়ে দেখলাম মিতুর বান্ধবী এসেছে। আপুর বিয়ের দিন যে মেয়েটা আমার সাথে কথা বলেছিল ওই মেয়েটা এসেছে। গিয়ে দেখি একটু ভাব জমানো যায় কিনা। হাই, কেমন আছেন? আরে আবির তুমি? ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভালো। তা কখন এসেছো? এই তো 5 মিনিট। আর তুমি আমাকে আপনি করে বলছো কেন? বুঝলাম অল্পতেই এটাকে পটিয়ে ফেলা যাবে। আচ্ছা
আপনি বলাই আমার অভ্যাস, তো এখন থেকে তুমি করেই বলছি। মিতুর বান্ধবীর সাথে বসে জমিয়ে গল্প করতে শুরু করে দিলাম। মিতু উঠে বলল, তুই বস, আমি ফাইলটা আর কফি নিয়ে আসছি। মিতু চলে গেল। আমিও গল্প করতে থাকলাম। একটু পর মিতু একটা ফাইল আর কফি নিয়ে আসলো। আমি কফি খেতে খেতে বললাম, কিসের ফাইল এটা? আমি আব্বু থানার পাশ দিয়ে যাব, তাই আব্বু থানা থেকে ফোন করে আমাকে বললেন মিতুর ভাই আজকে থানায় আসবেন না, ফাইলটা নিয়ে যেতে, তাই এসেছি আর কি। তার মানে তোমার আব্বু কি পুলিশ? আব্বু থানার এসআই। আমি কফি হাতে উঠে আসতে ওর বান্ধবী বলল, কি হলো, কোথায় যাচ্ছেন? না, আসলে আমার একটু কাজ আছে আর কি। উঠে আসতেই মিটু মুচকি হাসি দিল। ও হয়তো বিষয়টা বুঝতে পেরে মনে মনে বলছে, এখন উঠে পালাচ্ছিস কেন? মারবি না লাইন, পঠাবি না আমার বান্ধবীকে? আমি রুমে এসে কফি খাচ্ছি আর ভাবছি, তার মানে মিতুর ভাইকে মিতুর বান্ধবীর বাবাই ওই দিন আমায় অ্যারেস্ট করতে বলেছিল। ভাগ্যিস আমি বেশি দূর এগোয়নি, তার আগেই সব জানতে পেরে গিয়েছি। একটু পর আপু আসলো। আপুর মনটা খারাপ, তাই আমি অন্য কিছু না বলেই বললাম, আপু আমি বাসায় চলে যাব। আপু কিছু বলার আগেই মিতুর বান্ধবী বলল, চলুন আমি আপনাকে আমার গাড়িতে ড্রপ করে দিয়ে আসি। যে ভয়ে চলে যেতে যাচ্ছি সেই ভয়টাই আমার সাথে যাবে বলছে। আপু বলল, আজকে রাতটা থেকে কাল সকালে যাস, তোর ভাই বিকাল থেকে ঘুরতে নিয়ে যাবে। আমি ওকে বলে রুমে গেলাম। বিকালে ভাইয়া আপু আমি মিলে অনেক ঘোরাঘুরি করলাম। মাসুদ ভাইয়া বেশ কিছু আমাকে শপিংও করে দিলেন। উনি বললেন, তোমরা বাসায় যাও, আমার থানায় একটু কাজ আছে। আমি আর আপু চলে আসলাম। কিছুক্ষণ পর আপু এসে আমাকে খাওয়ার জন্য ডেকে নিয়ে গেল। আমাকে খেতে দিয়ে বলল, ভাই তুই খা, আমি মিতুকে ডাকি ও খেয়েছে কিনা। আপু চলে গেল। একটু পর এসেই বলল, ভাই মাথা মনে হয় 100 ডিগ্রি গরম, চোখে জল আর রাগে কটমট করছে মরেনি। আমি বললাম, কেন আপু কি হয়েছে? ওই যে আমি তুই আর তোর ভাই ঘুরতে গিয়েছিলাম, মিতুকে নিয়ে বলি নাই, ও সাথে নিই নাই, তাই মনে হয়। আমার খাওয়া প্রায় শেষের দিকে, দেখলাম মিতু এসে খেতে বসলো। আপু কিছু দিতে গেলে বলে উঠল, আমার হাত আছে, আমি নিয়ে খেতে পারি। আপু আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। আমিও বুঝলাম মিতুর মটকা আজ বেশ গরম, ওকে কিছু বলা যাবে না। খাওয়া দাওয়া শেষে আপুর সাথে বসে বসে টিভি দেখছি আর গল্প করছি। একটু রাত হয়ে গেলে আমি আমার রুমে ঘুমাতে চলে আসলাম। শুয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে বুঝতে একটু একটু পারছি আমার বুকের উপর বারবার কে যেন হাত রাখছে। আমি ঘুমের ঘরে সরিয়ে দিচ্ছি, তবুও আবার হাত দিচ্ছে। আমার ঘুম ভেঙে গেল। পাশে কেউ আছে কিনা হাত দিয়ে দেখতে গিয়ে দেখলাম কে যেন শুয়ে আছে। আমি লাফ দিয়ে উঠে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। এ কি মিতু, তুই? মিতু ওর মুখে হাত দিয়ে বলল, একদম চুপ থাক, তুই আমার বিছানায় কেন মিতু? আর রুমের দরজা তো অফ, কি করে ভেতরে আসলি তুই? তোর আগেই এসেছি, আর কী জন্য এসেছি সেটা এখন বুঝাবো তোকে। দেখ মিতু, তুই যদি ভাবিস যে আমার রুমে এসে উল্টোপাল্টা কিছু করে তোর ভাইয়া আর আপুর কাছে আমাকে খারাপ বানাবি, তাহলে তুই চরম ভুল করবি। কারণ এটা আমার থাকার রুম, আর ওনারা কিছুই বিশ্বাস করবে না, বরং উল্টো তোকেই খারাপ ভাববে। মিতু আমার কথা শুনেই হেসে দিল। আমি অবাক হয়ে ওর দিকে চেয়ে রইলাম। মাত্র 2 দিন কথা বলেই তুই আমার বান্ধবীটাকে পটিয়ে ফেলেছিস। ও তোকে ভালোবেসে ফেলেছে। সন্ধ্যায় আমাকে ফোন করে তোর নম্বর চাইছিল, তাই ভাবলাম নিজের হাতের কাছেই পড়ে আছে, একটা অমূল্য কিছু আমি তার কদর না বুঝে তাকে দূরে সরিয়ে দিয়েছি। আর না, আজ তাকে আপন করে নিব। মৃত্যুর কথা শুনে আমি একটু হাসি দিয়ে মনে মনে বলছি, যে আমার মূল্যটা এতদিন বোঝে নেই, তার সঙ্গে জীবন পার আমি করব না। মাত্র 2 দিনেই আমার বিষয়ে সবটা না জেনেই যে আমাকে ভালোবেসেছে, তার ভালোবাসাই আমি গ্রহণ করে নিব। তুই হাসিস কেন? এমনি। আচ্ছা মিতু, আমার আরও কাছে আসতে থাকলো। দেখ মিতু, আর কাছে আসার চেষ্টা করবি না, নইলে আমি ভাইয়া আপুকে ডাক দিব। ও কিছু না শুনেই আমার কাছে আসতেই থাকলো। আমি কি করব বুঝছিলাম না, তাই আজকেও আবার ওই দিনের মতো মিতুকে ঠাস করে এক চড় দিলাম। আজ আবার ওই দিনের মতো আমার সাথে মারামারি না করে ও বসিয়ে দিল এক চিৎকার। ওর এক চিৎকারে পুরো বাড়ি যেন কেঁপে উঠল। আমি ভয় পেয়ে মিতুর মুখটা চেপে ধরলাম। এ কি, তুমি কি করলে মিতু?
ভাইয়া, আপু এসে দরজায় ঠকঠক করতে লাগলো। কী হয়েছে ভাই, দরজা খোল। আবির দরজা খোলো। আমি কি করব ভেবে পাচ্ছি না। অবশেষে মিতুর মুখ ছেড়ে দিয়ে দরজা খুলতে গেলাম। দরজাটা খুলে মিতুর দিকে তাকাতে দেখলাম ও কয়েক সেকেন্ড ওর চুলগুলো এলোমেলো করে ফেলেছে, অন্যটিও মেঝেতে ফেলে দিয়েছে। ভাইয়া, আপু রুমে প্রবেশ করতে মিতু গিয়ে মাসুদ ভাইকে জড়িয়ে ধরে কান্নার নাটক শুরু করে দিল। ভাইয়া, আবির আমাকে জোর করে, আমি রাজি হইনি দেখে এই দেখ চর মেরেছে। ছি আবির, এগুলো কি? আমাকে মারতে গেলে আপু ধরে ফেললে মাসুদ ভাইকে। আপু ঝাটকানি মেরে ফেলে দিয়ে আমার কাছে মারতে এসে হঠাৎ থেমে গিয়ে বলেন, তুমি এখনই এই বাড়ি হতে বের হয়ে যাবে, নইলে আমি তোমার গায়ে হাত ওঠাতে বাধ্য হব। ভুলে যাব তুমি আমার শালাবাবু। আমি চলে আসছি আর ভাবছি আজ মৃত্যু মাসুদ আর ভাইয়ার কাছে সত্যি আমাকে খারাপ প্রমাণ করেই ছাড়লো। আমার জন্য আপুকে মাসুদ ভাইয়ার কত কথাই না এখন শুনতে হবে। এসব কি হয়ে গেল? মিতু এ কেমন ভালোবাসা বুঝলাম না। একটু আগেই বলল আমি নাকি অমূল্য সম্পদ, যা এতদিন ওর হাতের কাছেই ছিল। আর এখন কি চাল দিল যে ও বাড়িতে যাওয়া আমার আর মুখটা রইল না। বাসায় আসলাম, কিছুই ভালো লাগছে না। আর 4 দিন ওয়ার্কশপের মানুষদের কাজে আসলে ঘুরিয়ে দিয়ে যাচ্ছি। আপুর সাথে কোনো কথা নেই। মিতু আসলেই আমার জীবনটাকে বিষিয়ে দিচ্ছে। ওর ভালোর জন্যই ওই দিন পার্কে ওর সাথে অমনটা করেছিলাম। ও আমাকে জেলে দিল, তবুও আমার কোনো রাগ হয়নি। ইচ্ছে করেনি ওর ওপরে কোনো প্রতিশোধ নিতে। 5 দিনের দিন দেখলাম আপু ব্রিফকেস নিয়ে বাসায় এলো। আপু, কি হয়েছে তোর? ভাই, তুই আসার পর থেকে ওনার সাথে আমার কথা কাটাকাটি হতো মিতুকে নিয়ে। কাল রাতে ওর সাথে অনেক ঝগড়া হয়েছে। রাতেই আমাকে বাড়ি হতে বাইর করে দিয়েছিল, কিন্তু অত রাত কোথায় যাব, তাই বাড়ির বাইরে রাতটা কাটিয়ে আজকে চলে আসলাম। আমার আর সহ্য হলো না। মিতু আর শুধু আমার নয়, আমার আপুর জীবনটাকেও নিয়ে খেলছে। এবার ওকে দাঁত ভাঙার জবাব না দিলে হবে না। আমি রাগে কটমট করে যাব কি? না ভাই, তুই কিছু করলে আমার সংসারটা পুরো ভেঙে যাবে। আমার বরং ধৈর্য ধরি, ওনার রাগ কমলে সব ঠিক হয়ে যাবে। আমি থেমে গেলাম। এখানে তো মাসুদ ভাইয়ের কোনো দোষ নেই। নিজের বোন যদি নাটক করে বা ভাই শুনে অন্য তার বোনকে কেউ রেপ করতে চেয়েছে, তাহলে সে কি চুপ করে থাকবে? থাকবে না। যা দোষ সব মিতুর। মিতুর সাহস ও অহংকার দিন দিন বেড়েই চলেছে। আমি ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। আপু অনেক কান্না করলো। আমি কি বলে সান্ত্বনা দেব বুঝলাম না। 2 দিন হলো আবার আমিও আপু ওয়ার্কশপে পুনরায় কাজ শুরু করে দিলাম। খুবই ভালো চলছিল, কিন্তু প্রতিদিন আপুর কান্না আমার ভালো লাগতো না। 10 দিন মাসুদ ভাইকে আপু ফোন করেই চলে, উনি ধরে না। এভাবে আরও বেশ কিছুদিন হয়ে গেল। আমি আর আপু পথ চেয়ে বসে থাকতাম কবে মাসুদ ভাই এসে আমার দিদিকে নিয়ে যাবে, কিন্তু উনি আসলেন না। এরই মধ্যে আমার কলেজে ভর্তির ডেট চলে আসলো। কলেজে ভর্তি হয়ে গেলাম, কিন্তু আমি কলেজে শুধু ভর্তির দিন ছাড়া যাইনি। ভাই চল আজকে আব্বুকে দেখে আসি, উনি আমাদের পিতা। ভুল করেই ফেলেছেন, এখন উনি যথেষ্ট সাজা পেয়েছেন। আজ উনি আমাদের মতো এতিম। তুই আমি ছাড়া ওনাকে জেলে দেখতে যাওয়ার মতো কেউ নেই। আব্বুকে দেখতে যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার, কিন্তু আব্বুকে দেখতে গেলে মাসুদ ভাইয়ের সাথে আপুর দেখা হবে ভেবেই আমি রাজি হয়ে গেলাম। কিছু খাবার কিনে নিয়ে আপুর সাথে রওনা দিলাম। থানায় পৌঁছে 15 মিনিট ধরে বসে আছি। মাসুদ ভাই থানায় নেই। ওনার অনুমতি ছাড়া আব্বুর সাথে কেউ দেখা করতে পারবে না। আপু মাসুদ ভাইয়ের বউ বললেও আমাদের দেখা করার পারমিশন দিল না। আমি আপু খাবারগুলো নিয়ে বসে থাকলাম। একটু পর মিতুর বান্ধবীর বাবা থানার এসআই এসে আমাদের পারমিশন দিয়ে দিল। আপু আব্বুর কাছে গিয়ে কান্না আরম্ভ করে দিল। আমি একটু দূরে অন্য মুখ হয়ে দাঁড়িয়ে থাকলাম। মা, ওকে একটু কাছে আসতে বলো না। ভাই এদিকে আয়, আব্বু ডাকছে। আমি তবুও গেলাম না। আপু আবারও ডাকলো। এবার গেলাম। কাছে যেতেই আব্বু 2 হাত জোড় করে ক্ষমা চাইতে যাবে কি আপু ওনার হাতে ধরে ফেললো। না আব্বু না, তুমি পিতা হয়ে সন্তানের কাছে এভাবে হাত জোড় করতে পারো না। উনি এবার আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা ভালো থাকিস, আর যদি পারিস আমায় মাফ করে দিস। আপু আব্বুকে খাইয়ে দিল। একজন এসে জানালো সময় শেষ, এবার আপনারা আসুন। আব্বু আমাদের বলল ওনার আর 1 সপ্তাহ পর জামিন হবে। আমি আর আপু থানা
হতে বের হয়ে আসতেই গাড়ি করে মাসুদ ভাই আসলেন। আপু ভাইকে দেখে দাঁড়িয়ে গেল। কথা তো দূরেই থাক, ভাই আপুকে দেখেও না দেখার ভান করে চলে গেল। আব্বু আর আমি বাসায় চলে আসলাম। রাতে ঘুমাতে গিয়ে সত্যিই আমার মনে হচ্ছে আব্বু আর সকালে আমাদের মতো এতিম। উনি না হয় একটা ভুল করেই ফেলেছেন, আমার উচিত ওনাকে মাফ করে দেওয়া। বলতে বলতেই ঘুমিয়ে পড়লাম। 1 সপ্তাহ পর আপু আমাকে না বলেই বাসা হতে বের হয়ে কোথায় যেন যাচ্ছে। আমি ডাক দিয়ে কোথায় যাচ্ছে জানতে চাইলে আপু আমাকে কিছু বলে না। 2 ঘন্টা পর দেখছি আপু আব্বুকে নিয়ে বাসায় এলো। আমি গিয়ে আব্বুর হাত চেপে ধরে ক্ষমা চাইলাম। উনিও আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়ে বলল, আমাকে ক্ষমা করে দিয়েছিস তো? আব্বু, এগুলো কি বলো তুমি? আজ মনে হচ্ছে আমি এতিম থেকে সব কিছু যেন আবার ফিরে পেলাম। কিন্তু মাঝখানে আমার আপুর সংসারটা ভেঙে যেতে বসেছে। জানি না মাসুদ ভাই আপুকে ওনার বাসায় আবার ঠাঁই দেবে কিনা। আপু বলল, ভাই এখন হতে আমি আর আব্বু ওয়ার্কশপের কাজগুলো দেখব, তুই কলেজ যাবি। শুধু ভর্তি ছাড়া একদিনও কলেজ যাসনি তুই, কাল থেকে কলেজ যাবি। আচ্ছা। পরের দিন কলেজে গিয়ে ক্লাসে বসে আছি। একটু পর মিতু ও অনু দুজনেই একসাথে ক্লাসে ঢুকতে দেখে আমি অবাক হয়ে গেলাম। ভাবছি অনু না হয় আমার সাথেই পড়তো, এই কলেজে ভর্তি হয়ে আমার সাথে পড়তেই পারে, কিন্তু মিতু কেন এই কলেজে এসেছে? একটু পর স্যার ক্লাসে আসলেন। নাম কল করতেই মিতু প্রেজেন্টও করলো। আমি আরও অবাক হয়ে গেলাম, মিতু ফেল পড়ে কীভাবে আমার সাথে পড়তে পারে। স্যার চলে গেলে অনু এসে আমার কাছে বসে গল্প করতে লাগলো। মিতু তা দেখে সহ্য হলো না, ও বাইরে চলে গেল। সব ক্লাস শেষে অনু ওর গাড়িতে আমাকে কিছু একটা পথ এগিয়ে দিল। আমি এবার নেমে বাসায় যাচ্ছি আর ভাবছি, এবার ভালো হবে। মিতু, তোর ভাই পুলিশ আর অনুর বাবা এসআই। তুই কার কাছে কমপ্লেন করিস তাই দেখব। অনুর সাথে ভালো বন্ধুত্ব করে ওর বাবা অবধি পৌঁছে তোর মুখে দড়ি দিয়ে, নাকে মুখে দড়ি দিয়ে ঘোরাবো। বাড়ি চলে আসলাম। এসে একটু ফ্রেশ হয়ে বসে বসে ভাবছি মিতু কিভাবে আমার সাথে পড়তে পারে বা কলেজে একই ক্লাসে ভর্তি হতে পারে। একটু পর দেখলাম আপু একটা বাজার ভর্তি ব্যাগ হাতে নিয়ে বাসায় ফিরল। আপু আমাকে দেখে জানতে চাইল, ভাই কলেজ হতে কখন ফিরলি? এই তো আপু একটু আগে এসেছি। ও আচ্ছা, তাহলে তুই একটু বস, আমি রান্নার কাজটা সেরে ফেলি। রান্না করে খেয়ে আবার আব্বুর জন্য খাবার নিয়ে যেতে হবে। আপু রান্না করছে আর আমি গিয়ে ওর আশেপাশে ঘুরঘুর করছি, যার জন্য মাসুদ ভাই আপুও আমাকে বাসা থেকে বের করে দিল। আমি তার কথাই আপুর কাছে কিভাবে জানতে চাইব? বুঝছি না, আপু যদি আবার বিষয়টা অন্যভাবে নিয়ে বসে। ভাই কিছু বলবি? না আপু, তোর রান্না করা দেখবো তাই আর কি। আপুর কাছে জানতে চাইলাম না, ভাবলাম অনুর কাছে সব জেনে নেব। আপুকে রান্নার কাজে সাহায্য করলাম। রান্নার কাজ শেষ, হাত মুখ ধুয়ে এসে আপু ও আমি খেতে বসেছি। খাবারের থালা হাতে নিয়ে আপুর দিকে চেয়ে চেয়ে ভাবছি, আপু এই 10টা দিন কতই না সুখে ছিল, আজ আমার জন্য এসব খাবার খেতে বসেছি। ওকে নিজের স্বামীর ঘর ছাড়তে হয়েছে। কি হয়েছে ভাই? তখন থেকে তোকে দেখছি কেমন যেন দেখাচ্ছে। আপু আমার জন্যই আজকে তোর এই অবস্থাটা হলো, আমার জন্যই আজকে তোকে বাসায় এসে এসব খাবার খেতে হচ্ছে। তোর জন্য কেন হবে ভাই? আমার ভাগ্যে এসব লেখা ছিল, তাই হয়েছে। আর এই বাসায় যখন আমি এমনি বেড়াতে আসতাম তখন কি আমি এসব খাবার খেতাম না বল? ওনার রাগ হয়েছে, রাগটা কমলেই দেখবি আমাকে নিতে আসবে। ভাই তুই এসব ভাবিস না, খেয়ে নে তো। কোথায় আমি আপুকে সান্ত্বনা দেবো তা না, আপুই আমাকে উল্টে সান্ত্বনা দিতে বসলো। খাওয়া দাওয়া শেষ করে আপুর জন্য খাবার নিয়ে যাবে। আমি বললাম, আপু তুই সকাল থেকে কাজ করে বাজার করে বাসায় ফিরলি, রান্না করে আবার এখন আব্বুর কাছে খাবার নিয়ে যাবি? বরং আমি আব্বুর কাছে খাবার নিয়ে যাচ্ছি, তুই এখন ক্লান্ত, একটু বিশ্রাম কর। খাবারগুলো একটা ব্যাগে গাড়ি এসে বারবার হর্ন বাজাচ্ছে। আমি রাস্তার একপাশে গিয়ে চলে যাওয়ার জায়গায় করে দিচ্ছি, তাও হর্ন বাজিয়েই যাচ্ছে। পিছনে ফিরে বলতে লাগলাম, গাড়ি যাওয়ার মতো তো যথেষ্ট জায়গা আছে, তবু পিছন পিছন এসে হর্ন বাজাচ্ছেন কেন? সমস্যা কি আপনার? একটু খেয়াল করে দেখলাম, আরে এটা তো অনু। কি ব্যাপার আবির, এত মাথা গরম যে? এমনি একটু দুষ্টামি করছিলাম আর কি। ও বুঝলাম। কোথায় যাচ্ছ আর ব্যাগে কি?
আব্বুর কাছে খাবার নিয়ে যাচ্ছি, ও এসো, আমি এগিয়ে দিয়ে আসছি। না, আমি হেঁটেই চলে যাব। আরে আমি তো ওই দিকেই যাব, আসো না। উঠে পড়লাম গাড়িতে। আচ্ছা আবির, খাবার দেওয়ার পর তোমার কি ওইখানে কোনো কাজ আছে? না, কাজ তো নেই। তাহলে চলো না, খাবার দিয়ে এসে আমরা একটু গাড়িতে করে ঘুরি। না, এসব কি বলো তুমি? সবাই দেখলে কি বলবে? কি বলবে? আমরা তো বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথে ঘুরতে পারি না? আমি ভাবছি আবার অনুর বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম কবে থেকে। প্লিজ প্লিজ চলো না। আমি ওর কথায় রাজি হয়ে গেলাম। আব্বুকে খাবার দিতে গিয়ে আমি ভিতরে গেলাম। ও গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকলো। গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকলাম। খাবার দিয়ে আব্বুকে বলে ক্যাশ হতে কিছু টাকা নিয়ে আসলাম, কেননা টাকা লাগতেই পারে। গাড়িতে এসে বসলাম। অনু আর আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ও বলল, চলো এবার আমরা কিছু খাবো। এক দামি হোটেলের সামনে অনু গাড়ি দাঁড় করালো। অনু, আমি না খেয়ে এসেছি, আজকে না খাই অন্য একদিন খাবো। মানুষ শুধু খেতেই কি যায় নাকি? তাহলে চলো, গেলেই বুঝবে। অনু আগে আগে আর আমি ওর পিছনে পিছনে গিয়ে হোটেলে ঢুকলাম। ও ওয়েটারকে ডেকে অর্ডার করা শুরু করে দিল। এতক্ষণে বুঝলাম ও কেন আমাকে লিফট দিল। ও হোটেলে নিয়ে আসলো, তার কারণটা কি? আমাকে বলল, তুমি কি খাবে? একটা কিছু অর্ডার করে দাও, কফি হলেও চলবে। আচ্ছা অনু, আমাকে একটা কথা বলো তো। বলো। আচ্ছা, আমার জানা মতে মিতু তো ফেল করেছিল, ও কিভাবে আমাদের সাথে পড়ছে? কেন, তুমি জানো না? মিতুর আইসিটিতে 2 মার্কের জন্য ফেল এসেছিল, পরে বোর্ড চ্যালেঞ্জ করেছিল, কোনো রকমে পাশ করেছে আর কি। ও আচ্ছা। আবির, আমরা তো বেস্ট ফ্রেন্ড, সো আমরা তুই করে বললে তোমার কি কোনো সমস্যা হবে? আরে না, সমস্যা কেন হবে? থ্যাংক ইউ। নাও, এবার খাওয়া শুরু করো। মানে এসব তো তুমি আর খাবে বলে অর্ডার করলে? আরে না, এগুলো তোমার জন্যই অর্ডার করেছি, আর তুমি যা খেতে চেয়েছো আমি তা খাবো। আমি কিছুই বুঝলাম না, অনু এমন কেন করলো। খাওয়া শুরু করলাম। এক হাত দিয়ে খাচ্ছি আর অন্য এক হাত পকেটে ঢুকিয়ে দিয়ে টাকাগুলো নাড়ছি আর ভাবছি, রক্ষা করো প্রভু, না জানি আজকে কত অপমান হতে হবে। আমার যেন খাবারগুলো ভিতরে যাচ্ছে না, গলায় গিয়ে আটকে যাচ্ছে। খাবার নয়, মনে হচ্ছে অপমানে গিলে খাচ্ছি। কি হলো, খাও। আসলে অনু, তুমিও যদি আমার সাথে খেতে তাহলে ভালো হতো আর কি। অনু আমার সাথে খাওয়া শুরু করলো। খাওয়া শেষ, ওইটার বিল দিল 1600 টাকা বিল। আমি জানি আমার পকেটে মাত্র 500 টাকা রয়েছে, বাকি 1100 টাকা কোথা থেকে আসবে। বিলের কাগজ নিয়ে আমি যেন ঘামতে শুরু করেছি। দেখি কত টাকায় বিল এসেছে, মাত্র 1600 টাকা। এই নিন বিল। অনু, থাক না, আমি বিল দিয়ে দিচ্ছি। অনু আমাকে বাসা অবধি নামিয়ে দিয়ে কাল কলেজে যাব কিনা জানতে চেয়ে চলে গেল। আমি বাসায় এসে দেখছি আপু শুয়ে আছে। আপুর মুখের দিকে খেয়াল করতে লক্ষ্য করলাম ওর চোখের নিচ দিয়ে কালচে দাগ পড়া শুরু করে। একটু পর এক ব্যক্তি এসে একটা লেটার দিয়ে গেল। আমি খুলে পড়তেই যা পড়লাম, সত্যিই আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ফেরেস্তার মতো একটা মানুষ এটা করতে পারে কিভাবে আমার মাথায় ঢুকছে না। আমি চেয়ারে বসে পড়লাম। চিঠি খুলে পড়ে দেখি এটা আপুর ডিভোর্স লেটার। মাসুদ ভাই আপুকে ডিভোর্স দিয়ে একটা সই চেয়েছেন। আমার মাথাটা যেন ঘুরতে লাগলো। আপু মুখ ঘুম থেকে উঠলে আমি ভাই হিসেবে কিভাবে এই কাগজখানা ওকে ধরিয়ে দিয়ে বলবো, আপু ভাই তোকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। আপু সারা জীবন কষ্ট করে আমাকে মানুষ করেছে, কত কষ্ট না সহ্য করেছে, কিন্তু আজ কি ও এই কষ্টটা সহ্য করতে পারবে? পারবে কি না? পারবে কি? যে মানুষটার জন্য নিজের জীবন দিতে বসেছিল, ওই মানুষটাও কত কষ্ট করে তাকে ভালো করেছে, এসব ভুলে থাকতে? আমি চিঠিটা টেবিলে রেখে মুখে হাত দিয়ে মাথা নিচু করে কান্না করতে শুরু করে দিলাম। এই কি হলো? আমার জন্য আপুর এমন মধুর সংসারটা আজ ভেঙে গেল একটু পর। ভাই, তোর কি হয়েছে? তুই এইভাবে বসে কাঁদছিস কেন? আমি গিয়ে আপুর পা চেপে ধরতে গেলে আমাকে আটকে দিয়ে বলল,
আরে এসব কী করছিস? কি হয়েছে বল? আপুর হাত চেপে ক্ষমা চাইলাম। আপু আমাকে মাফ কর প্লিজ, আমার জন্য আজ তোর। ভাই কি হয়েছে আগে সেটা তো বল। আমি একটু টেবিলের দিকে তাকালাম। আপু বুঝতে পেরে ডিভোর্স লেটারটি পড়তে শুরু করে দিল। আমি মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লাম। একটু পর আপুর হাত হতে ডিভোর্স লেটারটি মাটিতে পড়ে গেল। ও বিছানায় চুপ করে বসে পড়ল। আমি গিয়ে ওর পা দুটো জড়িয়ে ধরলাম। আপু আমাকে মাফ করে দে, আজ আমার জন্য। আমার মাথাটি আপু জড়িয়ে ধরে বলল, ভাই যে মানুষটার সাথে সারা জীবন কাটাবো ভেবে হাতটা ধরেছিলাম, আর সে আমার হাতটা এভাবে ছেড়ে দিবে আমি ভাবতে পারিনি রে। এইভাবে আমাকে পর করে দিল ভাই। কি বলবো, কি সান্ত্বনা দিব, কোনো ভাষায় খুঁজে পাচ্ছি না। শুধু চোখের জলই বয়ে যেতে থাকলো। ভাই তুই নিজেকে দোষ দিস না, আমার ভাগ্যের লিখন সব। আপুর হাত ধরে বললাম, আপু চল, আমাদের মাসুদ ভাইয়ের সাথে একটু কথা বলা উচিত। ডিভোর্স লেটারটি হাতে নিয়ে আমি আর আপু মাসুদ ভাইয়ের বাসায় ছুটে গেলাম। মাসুদ ভাইয়ের বাসায় পৌঁছে গেলাম। বাসায় ঢুকতে দেখি মাসুদ ভাই আর তার বোন মিতু বসে থেকে গল্প করছে। আমরা কেন এসেছি আমাদের দেখেই হয়তো উনি বুঝতে পেরেছেন। উনি দাঁড়িয়ে গেল। আপু ওনার একটু কাছাকাছি গেল। অন্যদিকে আমি চোখে জল নিয়ে মিতুর দিকে তাকিয়ে রইলাম। তুমি এটা কি করতে চাচ্ছ? এভাবে তুমি আমাকে পর করে দেবে? আমার হাতটি এভাবে ছেড়ে দেবে? পারবে তুমি? মাসুদ ভাইয়া কিছু না বলে আপুর হাত থেকে ডিভোর্স পেপারটি নিয়ে দেখলেন আপু তাদের সাইন করেছে কিনা। আপু সাইন করেনি দেখে উনি নিজের পকেট থেকে একটা কলম বের করলেন। কলম সহ কাগজটা আপুর দিকে বাড়ি দিয়ে বললেন, সাইন করো। আপু কিছু না বলে শুধু ওনার দিকে চেয়ে রইল। আচ্ছা আমাকে ডিভোর্স দিবে, ঠিক আছে, কিন্তু ডিভোর্স দেওয়ার আগে কেন দিবে? তার কারণটা তো বলো। কারণ জানতে চাস? কারণ হলো তোর সাথে আমার যায় না। তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস সম্পূর্ণই আলাদা। এখন স্ট্যাটাসের কথা বলছো? বিয়ের আগে তো আমি তোমাকে এসব কথা বলেছি। তখন তুমি কি বলেছিলে? এত তাড়াতাড়ি ভুলে গিয়েছো সব? না, কিছুই ভুলিনি। তখন তো আমি পুরো আবেগে ভরপুর ছিলাম। বুঝিনি যে তোর মতো এতিম আমার সংসার করতে পারবে না। তুই বউ তো দূরে থাক, আমার বাসায় কাজের মেয়ে হওয়ার যোগ্য না। সাইন করবি নাকি জোর করে সাইন করে নিয়ে ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেব? প্লিজ তুমি এভাবে বলো না, আমি তোমার পায়ে পড়ি। বলে আপু ওনার পা ধরতে যাবে কি উনি একটু সরে গেলেন। আপুও সরে গিয়ে পা চেপে ধরে আপুকে উনি একটা লাথি মেরে দিল। আমার যেন আর সহ্য হলো না। ব্যাস অনেক হয়েছে মাসুদ সাহেব। আইন অনুযায়ী আপুর গায়ে হাত তোলার জন্য আপনার আর এখন কোনো অধিকার নেই, কারণ আপনি আপুকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। আজ জায়গায় লাথি মেরে কুকুরের মতো দূরে সরিয়ে দিচ্ছেন। মনে রাখবেন তার জন্য আজও আপনার দেহে প্রাণটা রয়েছে। আপনার জন্যই সে নিজের জীবনটা দিতে বসেছিল। যে বোনকে নিজের আজ আপনি এত নাচাচ্ছেন, মনে রাখবেন একদিন তার জন্যই আপনার মুখে চুনকালি পড়বে। আর মিতু, আজ তো তুমি খুব খুশি তাই না? তোমার মিথ্যা অভিনয়টা তোমার ভাইয়ের চোখে এমনভাবেই পটি হিসেবে লেগে দিয়েছ যা তোমার খুব অহংকারের। যেদিন তোমাকে তোমার স্বামী ডিভোর্স করবে সেই দিনই বুঝবে একটা মেয়েকে তার স্বামী বিনা দোষে ডিভোর্স দিলে তাতে ঠিক কতটা কষ্ট হয়। নে আপু সই করে দে। আপুর ডিভোর্স পেপারে কলম হাতে নিয়ে বলল, না ভাই, ওনাকে আমি অনেক ভালোবাসি, আমি সই করতে পারবো না। আমি তোমাকে কোনোদিনও ডিভোর্স দেব না, ভয় পেও না, কারণ আমি তোমার সামনে এসে কখনো স্ত্রীর অধিকার নিয়ে দাঁড়াবো না। শুধু তোমার কাছে আমার একটা অনুরোধ রইল, কেননা আমি তোমার সামনে এসে কখনো আর স্ত্রীর অধিকার নিয়ে দাঁড়াবো না। আমি যেদিন মরে যাব ওই দিন শুধু স্বামী হিসেবে তোমার পায়ের ধুলোটুকু দেওয়ার জন্য আমার নামাজে গিয়ে দাঁড়িয়েও। চল ভাই। মাসুদ সাহেব যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, ওই দিন সত্যি সবটা আপনার বোনের সাজানোর নাটক ছিল। আর হ্যাঁ, একদিনে এতিম মিসকিন থাকবে না, একদিন ঠিকই এরা নিজেদের ভাগ্যটাকে লিখবে। আবার ডিভোর্স লেটারটি নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু বিছানায় বসে রয়েছেন। আপু আর আমি গিয়ে আব্বুর দুই পাশে বসলাম।
কি হয়েছে বাবা তোদের? আপু ডিভোর্স লেটারটা আব্বুকে দিল। উনি পড়ে দেখে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বাবা, এসব ধনী মানুষেরা আমাদের মতো মানুষদের সাথে শুধু স্বার্থের জন্যই মেশে, যেমনটা আমাকে ওই দিন ফাঁসিয়ে তোদের থেকে আলাদা হতে বাধ্য হয়েছিল। তোরা বাসায় নেই দেখে ভাবলাম আমি রান্নার কাজটা সেরে ফেলি। নিজে হাতে রান্না করেছি, চল তোদের দুজনকে আমি আজ খাইয়ে দেব। আব্বু রান্না করেছে শুনে আমি কিছুটা অবাক হলাম। আপু না খেতে চাইলেও আমার আব্বুর জোরাজুরিতে রাজি হয়ে গেল। আব্বু আমাকেও আপুকে খাইয়ে দিল। প্রথমবার খাবার মুখে দিতেই এতটা স্বাদ লাগলো যে আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, আব্বু এত সুন্দর রান্না পারে। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। আব্বু এসে একদিন বলল, তুই কলেজ যাস না প্রতিদিনে? অনু নামের একটা মেয়ে এসে আমার কাছে কলেজে কেন যাস না জানতে চায়। আজ এসে বলল, তোদের পরীক্ষার নাকি আর বেশি দিন নেই, কাল থেকে তুই কলেজ যা। আব্বু, আমি আর পড়াশোনা করব না। আপু, তুমি আমাদের ওয়ার্কশপে কাজ করব। না ভাই, পড়াশোনা বাদ দিস না, তুই বরং পড়াশোনার পাশাপাশি একটু আমাদের সাথে থাকিস, তাহলে আব্বু আর আমি পারবো সব দেখাশোনা করতে। আচ্ছা, তাহলে কাল থেকে আমি কলেজ যাব। কিন্তু কাল আপু আমাকে আর তোকে থানার এসআই সাহেব ডেকেছেন, আব্বুর মামলার বিষয়ে কিছু কথা বলবেন। আমি সন্ধ্যায় অনুর বাসায় রওনা দিলাম। অনুর আব্বুর জন্য নিচের সোফায় বসে আছি। উনি আসলে বললাম, স্যার, আমি অনুর বন্ধু, একটু দরকারে আপনার কাছে এসেছি। ও আচ্ছা, অনু তো বাসায় নেই, ওর বান্ধবীর বাসায় যাবে বলে গিয়েছে। বলো কি খাবে? না থাক স্যার, আসলে আমার দরকারটা। সেটা তো শুনবই। উনি একজনকে ডেকে নাস্তার জন্য কিছু নিয়ে আসতে বললেন। নাস্তা খেতে খেতে বললেন, বলো কি দরকার? আসলে অপুসহ ওর কয়েকজন বন্ধু আমার বোনকে ইভটিজিংয়ের দায়ে জেলে যে কেসে আটকে আছে, আমার আপু ওই কেসটা উইথড্র করবেন। ও আচ্ছা, তাহলে সকাল 9টায় তোমার আপুকে থানায় এসে একটা কাগজে সই করে দিয়ে যেতে বলো, তাহলেই হবে। আচ্ছা, তাহলে কাল যাব থানায়। নাস্তাকে বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে বাসায় আসছি। হঠাৎ তনু আমাকে দেখে গাড়ি ব্রেক করে গাড়িতে উঠতে নামলো। আমি, আবির, কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? অনেক দিন ধরে কলেজে আসো না কেন? এমনি যাইনি। এমনি মানে কি হয়েছে বলো? কিছু না, কাল থেকে আবার কলেজে যাব। এখন আমি যাই, আমার কিছু কাজ আছে। ও চলো তাহলে, আমি তোমাকে এগিয়ে আসি। না, তুমি বাসায় যাও বলে আমি চলে গেলাম। অনু গাড়ির পাশে দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। পরের দিন অপুকে থানায় নিয়ে গিয়ে একটা কাগজে সই করতে বললাম। আপু সই করলে বললাম, আপু তুই বাসায় যা, আমার একটু কাজ আছে, সেরে এ পাশ দিয়ে কলেজে যাব। আপু চলে গেলে আমি গিয়ে থানার বাইরে দাঁড়িয়ে আছি। অপু সহ ওর বন্ধুরা বার হয়ে আসলো। আমি ওদের দিকে যেতেই অপু আমাকে মারতে ধেয়ে আসলো। ঘুষি মারবে বলে হাত উঠিয়েছে, অমনি আমি 2 হাত জোর করায় ও হাতটা নামিয়ে নিল। ভাই, প্রথমেই আমি মাপ চেয়ে নিচ্ছি, সরি, তোমার সাথে কিছু কথা বলার ছিল। বল কি বলবি? ভাই, আমি জানি তুমি হয়তো ভাবছে আমি আর আমার বোন যে এসব করেছি তা কিন্তু সত্যি নয়। মানেটা হলো মিতুর ভাই আমাদেরকে এগুলো করতে বাধ্য করেছিল। ওই দিন পার্কের মধ্যে মিতুকে চড় মারতেই মিতুর ভাই আমাকে বলেছিল এইসব মিতুর ভাইয়ের খেলা, তোমার থেকে ওনার বোনকে দূরে সরে রাখবে বলেই উনি এসব করেছেন। মিতু তোমাকে সত্যিই ভালোবাসে। ধুর, ওর ভালোবাসা এতদিন জেলে আছি, একটাবার খোঁজ নিতে আসেনি। ওই শালির জন্যই আজ আমার জেল খাটটা লাগলো। আর ওকে কে ভালোবাসে? আমি ওর সাথে ভালোবাসার নাটক করেছি ওর বাবার টাকা পয়সার লোভে। ভেবেছিলাম বিয়ে করে সব হাতিয়ে নেব, কিন্তু শালি এখন পাল্টি মেরে দিয়েছে। না ভাই, মারেনি, ও এখনো ভালোবাসে তোমায়, ওর ভালোবাসা বার করব। পাল্টি মেরে দিয়েছে। না ভাই, মারেনি, ও এখনো তোমায় ভালোবাসে। ভাই, এখন আমাকে মাফ করে দাও প্লিজ। তোর কোনো দোষ নেই, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। আমার শত্রুতা মিতু আর ওর ভাইয়ের সাথে। 2 ভাই বোনকে জব্দ করব মিতুকে বিয়েটা করে। আমি তাহলে এখন আসি ভাই। যা, আর ভালো থাকিস। বাসায় আসলাম একটু পর।
আপুর ফোন বাজলে আমি গিয়ে দেখলাম মাসুদ ভাই ফোন করেছে। আমি আস্তে করে ফোনটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দিলাম। কে ফোন করেছিল ভাই? সেম অফিস থেকে আপু। ও, আমি মনে মনে বলছি মাসুদ ভাই নিশ্চয়ই ফোন ধরলে বলতো, লাবণ্য তুমি এটা ঠিক করেছো? অপুর কেসটি তুমি লাবণ্য ভাবছি মিস্টার মাসুদ সাহেব, এবার তুই বুঝবি অপু যখন তোর বোনকে বিয়ে করে ঘাড়ে লাথি মেরে বাসা থেকে বার করে দিবে, তখন বুঝবি বোনের ডিভোর্সটা কতটা কষ্টের হয়। আর মিতু, তুই আমার জীবন নিয়ে খেলেছিস, আমার আপুর সংসারটা নাটক করে ভেঙেছিস না। এবার দেখ তোর সাথেও কি হয়, তুইও বুঝবি, শুধু সময়ের অপেক্ষা কর। একটু পর আপু এসে জানতে চাইলো আমি কেন কলেজ না গিয়ে বাসায় এসে পড়েছি। আপু কলেজে যেতে ভালো লাগছিল না, তাই কলেজ না গিয়ে থানা থেকে সোজা বাসে চলে আসলাম। ও, তাহলে কাল থেকে আবার কলেজে যাস। আর আব্বু বলছিল আজ নাকি উনি ওয়ার্কশপে যাবেন না, আব্বু বাজারে গেছেন কিছু ভালো বাজার করতে। উনি বাজার থেকে আসলে আজকে আমরা একসাথে রান্না করে খেয়ে বসে থেকে অনেক গল্প করব। আব্বু বাজার নিয়ে আসলে আপু রান্না সেরে ফেললো। খাওয়া দাওয়া শেষে বসলাম গল্প করতে। আব্বু আমাদের অনেক ভালো ভালো গল্প শোনালো। এক পর্যায়ে আব্বু বলল, ভাই আমরা আমাদের ভাগ্যটা লিখব বলে যে কাজটা শুরু করেছি, হয়তো কিছু সমস্যা বা আমার জন্য তা অসমাপ্ত রয়ে গেছে, তাই সেই অসমাপ্ত কাজটি এবার শেষ করতে হবে। কাল থেকে আব্বু আমি একেবারে ভালো মতো কাজে লেগে পড়ব, আর তুইও আমাদের পাশে থাকবি পড়াশোনার পাশাপাশি। আচ্ছা ঠিক আছে আপু। আর শোন আরেকটা কথা, এবার আমরা আমাদের ভাগ্যটাকে লিখবই, যতই বাধা আসুক না কেন আমরা পিছপা হব না। আপুর কথা শুনে মনে হলো আপু যেন এবার উঠে পড়ে লেগেছে। আপুর চোখ মুখে যেন আজকে অন্য কিছুর ছায়া। ও মনে হয় মাসুদ ভাইয়ের সব কথাগুলো মুখ বুজে সহ্য করছে, শুধু সময় হলে তার উচিত জবাবটা দেওয়ার জন্য। গল্প শেষ হলো। আমি এসে আজ একটু পড়ার টেবিলে পড়াশোনার জন্য বসলাম। পড়া শেষ করে শুয়ে শুয়ে ভাবছি আপু ঠিকই বলেছে, এবার আমাদের ভাগ্যটা লিখতেই হবে, ভাঙতে হবে মিতু আর ওর ভাইয়ের অহংকার। মিতুকে উচিত শিক্ষাটা অপুই দেবে, আমি শুধু অপুকে নিয়মিত উস্কানিটা মেরে যাব। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। আপু আর আব্বুর সাথে ওয়ার্কশপে গেলাম। গিয়ে দেখি আজ আপু সবাইকে বেশ আনন্দদায়ক কথা বলছে। ও যেন চাইছে সব কর্মীরা কাজ করার জন্য একেবারে জেগে উঠুক, সবাই সবার সর্বত্রটা দিক। একটু পর আপুর সাথে আমিও যোগ দিলাম। সবাই আমাদের যথেষ্ট আশ্বাস দিলেন। আপু আমায় এবার কলেজ যেতে বললেন। আমি বাসায় এসে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। অর্থাৎ বুঝলাম পিছন থেকে কে যেন বারবার বাইকের হর্ন বাজাচ্ছে। ঘুরে তাকাতে দেখি অপু। কি আবির, কলেজ যাচ্ছিস নাকি? কলেজ যাচ্ছি। তা অনেক দিন পর কলেজ যাচ্ছি যে, আয় ওর পিছনে, আমিও কলেজে যাচ্ছি। অপুর বাইকের পেছনে উঠতে যদিও আমার ভয় করছিল, কিন্তু ওর মুখ চোখ দেখে বুঝলাম ওর কোনো বাজে উদ্দেশ্য বা আমার উপর কোনো রাগ নেই। তাই ওর বাইকের পেছনেই উঠে পড়লাম। ও বাইক চালাচ্ছে আর গান চলছে, ওর সাথে আমাকেও গাইতে বলছে, কিন্তু আমি না গিয়ে ওকে উৎসাহ দিয়ে যাচ্ছি। আর ভাবছি আজকে অপুর সাথে কলেজে ঢুকলে আর কেউ না হোক মিতু নিশ্চিত অবাক হয়ে যাবে। যাক, ভালোই হবে, তাহলে মিতুও চাইবে অপুকে আমার থেকে আলাদা করতে। কলেজে পৌঁছে গেলাম। আমি বাইক থেকে নেমে ক্লাসের দিকে যেতেই অপু বলল, আবির দাঁড়া, আমিও তো ক্লাসে যাব। আমি দাঁড়িয়ে গেলাম। পরে দুজনে একসাথে ক্লাসে যেতেই দোতলায় খেয়াল করে দেখলাম অনু আর মিতু দাঁড়িয়ে রয়েছে। সিঁড়ি বেয়ে 2 তলায় উঠতেই ওপরের চোখ যেতেই দেখি সিঁড়ির সাথে মাথায় নিতু দাঁড়িয়ে আছে। আমরা দোতলায় পৌঁছে গেলেই মিতু অপুকে উদ্দেশ্য করে বলবো, তুমি এত নীচ হয়ে গিয়েছো যে আমার বিএফ হয়ে এই এতিম ছোট্ট লোকের বাচ্চাটার সাথে কলেজে আসলে, আমার একসাথে ক্লাসে যাচ্ছ। আমি কার সাথে কি করব সেটা কি তুমি ঠিক করে দেবে নাকি? অপু থাক, আমি যাই রে বলে পাশ কেটে চলে যেতেই অপু আমাকে দাঁড়িয়ে যেতে বলল। আমি অপুর কথা না শুনে চলে গেলাম ক্লাসে এসে বসে আছি। একটু পর মিতু আর অপু ক্লাসে ঢুকে দুইজনে দুই জায়গায় গিয়ে বসলো। বুঝেছি অপু আর মিতুর সাথে ঝগড়া হয়েছে। এবার অনু আসলেই মিতুকে নিয়ে একটু তেল আগুনে জ্বালাবে।